এই মানবতা দেখে ওই আমাদের ওই ভাইকে বলা হচ্ছে যে উনি সম্ভবত শিবির করে। নয়াদিল্লির সমর্থন নিশ্চিত করেই দেশে ফিরছেন তারেক। কি বম্বিং! হ্যাঁ, এটা তো আমরা প্রত্যাশা করি না বিএনপির কাছে, বিশেষ করে তারেক রহমানের কাছে। যে জামাতে ইসলামী একাধারে শুধু রাজনীতি শেখায় না, বরঞ্চ তরবিয়ত বেশি শেখায়। মানে হাতের লেখা সুন্দর। এটা শিবির হওয়ার কারণ। হ্যাঁ, এটা শিবির হওয়ার কারণ। এই যে প্রবাহে পড়া, ফোকাসে পড়া, এগুলাও আপনি শিবির করার অন্যতম আলাম। আমি গ্যারান্টি দিলাম, যেমন যদি আগামীকালকে ৭১-এর জন্য অফিসিয়ালি ক্ষমা চাই, পরের দিন আরেক ধরনের ন্যারেটিভ দেওয়া হবে যে জামাত দোষ করেছিল, এই জিনিসটা তারা নিজের মুখে স্বীকার করেছে, সুতরাং তারা আরো বড় রাজাকার। উনি আসলে কোন ধরনের সুন্নি? গরম না মিঠা না জিলাপি সুন্নি? বাংলাদেশের মাটিকে কোনোভাবে ভারত বিরোধী কাজে ব্যবহার করতে দেওয়া হবে না, এই মর্মে প্রতিশ্রুতি পাওয়া গিয়েছে তারেকের কাছ থেকে। তো ইনসাফ যদি সত্যিকার অর্থে প্রতিষ্ঠা হয়ে যায়, তাহলে ইসলামের ৮০ ভাগ প্রতিষ্ঠা হয়ে যায়। এটার নামটা আল্লাহ দেখার ৫৭ জোড়া চোখ। এই আওয়ামী লীগ ছিল ৭১-এর ফার্স্ট ডিভিশন খেলোয়াড়, আর বিএনপি হচ্ছে সেকেন্ড ডিভিশনের খেলোয়াড়। অথচ ফার্স্ট ডিভিশনের সেই খেলোয়াড় দিল্লিতে উৎখাত হয়ে সরে দাঁড়াইছে। আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট করে ফেলুন সম্পূর্ণ ডিজিটালাইজড। ব্যবহার করুন তালিমি ক্লাউড স্কুল বা মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার। সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রি ট্রায়াল নিতে এখনই কিউআর কোড স্ক্যান করুন বা কমেন্টে দেওয়া লিঙ্কের ফর্মটি ফিল আপ করুন। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ইনোভাটক্সের আজকের পর্বে। আমন্ত্রণ জানিয়েছি ৫ই আগস্ট পরবর্তী সময়ে যিনি মানুষ মূলত শিবির নামক বই লিখে সারা দেশব্যাপী, ইনফ্যাক্ট বাংলা ভাষাভাষী সারা পৃথিবীর মানুষের মাঝেই যিনি ব্যাপক আলোড়ন তুলেছিলেন, বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম প্রধান সংগঠক জনাব ফয়াজ শাহেদকে। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি বাংলাদেশে যদিও সাংগঠনিক কার্যক্রম করছেন, বাট আপনার সাথে পরিচয়, মানুষ আপনাকে চেনে, মানুষ মূলত শিবির এই গ্রন্থের লেখক হিসেবে। আপনার কাছে আপনার এই বই সম্পর্কে জানার তো একটা আগ্রহ আছেই। মানুষও জানতে চায় যে আপনি কেন এই শিরোনামে বই লিখতে উদ্বুদ্ধ হলেন, এবং একই সাথে যেহেতু বাংলাদেশের আপনি এই মুহূর্তে কেন্দ্রীয় যুগ্ম প্রধান সংগঠকের দায়িত্ব পালন করছেন, ইনফ্যাক্ট আমি যতদূর জেনেছি আপনি চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়কের দায়িত্ব আপনি পালন করছেন, এবং একই সাথে সমসাময়িক রাজনীতি নিয়ে আমি আপনার দৃষ্টিভঙ্গি শুনতে চাই। বাংলাদেশের আগামী দিনের নির্বাচন, বিশেষ করে হাদি শাহাদাত পরবর্তী সময়ে তরুণরা আসলে আগামী দিনে কিভাবে পথ চলবে, সামগ্রিক বিষয়গুলো নিয়ে আপনার কথা শুনবো। শুরুটা করব আপনার ছোটবেলা থেকে, কোথায় বড় হয়েছেন? ধন্যবাদ প্রথমে ইনোভাটক্স কর্তৃপক্ষকে, এবং বিশেষ করে আপনাকে আমাকে এখানে আমন্ত্রণ করবার জন্যে। আসলে আমার জন্ম হয়েছে চট্টগ্রাম শহরেই, মিয়াখান নগর যেই এরিয়াটা, ওখানেই। ওখানে জন্ম হওয়ার পর ওখানেই বেড়ে ওঠা বলতে আমি প্রায় ক্লাস 1 পর্যন্ত ওখানে পড়ি। পরবর্তীতে আমি আবার আমার গ্রামের বাড়িতে যাই। আমাদের গ্রামের বাড়ি হচ্ছে বান্দরবান জেলায় নাইখংছড়িতে। আচ্ছা, এটা কক্সবাজারের রামুর পাশেই। তো ফলে আমাকে যখন কেউ জিজ্ঞাসা করে যে ফয়েজ ভাই আপনার বাড়ি কই, তখন আমি বলি হচ্ছে আমার বাড়ি কক্সবাজার। আবার কখনো কখনো বলি আমার বাড়ি বান্দরবান। দুটো বলারই সুযোগ হয় আমার। হ্যাঁ, কারণ বান্দরবানের ভৌগোলিকভাবে বান্দরবান যেই মেইন বান্দরবানটা, ওইটা আমাদের বাড়ি থেকে বহুদূর, কিন্তু ভৌগোলিকভাবে কক্সবাজারটা আমাদের খুব কাছে। ফলে আমাদের প্রশাসনিক যোগাযোগ ছাড়া এমনি দৈনন্দিন যে যোগাযোগ, সবসময় আমরা আসা যাওয়া করি, বাজার ঘাট সব কিছু সদাই এটা কক্সবাজারের সাথেই কানেক্টেড। ফলে আমরা কক্সবাজারও বলি, আবার কখনো বান্দরবানও বলি। তো ওখানে যে আমি পড়াশোনা করি, ক্লাস 6 পর্যন্ত পড়ি। পরবর্তীতে আবার চট্টগ্রাম শহরে আসা হয়। চট্টগ্রাম শহরে সুবহানি আলিয়া কামিল মাদ্রাসা, এটা হচ্ছে বর্তমানে মানে সুন্নি মাদ্রাসা, জামিয়া আহমদিয়া সুন্নিয়া যেই মাদ্রাসা,
এরই তাদেরই ধারার একটি মাদ্রাসা হচ্ছে সোবহানী আলিয়া কামিল সুন্নি ধারাটা কি আসলে? আসলে সুন্নি ধারা যদি আপনি প্রশ্ন করতে যান, এটা অনেক রহস্য ঘেরা একটা মানে ধারা। সেটাতে আসলে মানে এখানে অনেকগুলা ভুল বোঝাবুঝি আছে, এগুলো নিয়ে আসলে গবেষণা করবার মতো বিষয়। যেমন সুন্নি মানে আমরা মনে করি হচ্ছে সবাই মাজারপন্থী, ইয়েস। কিন্তু আমি দীর্ঘ 6 বছর ওখানে পড়াশোনা করেছি। তো এদের মধ্যে দেখলাম মাজারপন্থী বলতে যেটাকে বোঝায়, অর্থাৎ মাজারকে কেন্দ্র করে যে সিজদা, মোমবাতি দেয়া, তারপর ওখানে মানত করা, এই যে একটা কালচার, এই কালচারের আলেমুলামারা আছে, এটা সঠিক। হ্যাঁ, এবং এগুলোকে প্রমোট করে তারা এই ধরনের আলমও ওখানে আছে। কিন্তু আবার এটার বিরোধিতা করে এই ধরনের আলমও ওখানে আছে। কিন্তু পার্থক্যটা হলো যারা বিরোধী তারা জিনিসটা লিটারেচার লিখে বা বক্তব্যের মাধ্যমে কিংবা প্রতিবাদের মাধ্যমে মানুষের কাছে পৌঁছাইতে পারে না। এর কারণ হচ্ছে এস্টাবলিশমেন্ট। অর্থাৎ তিনি যদি মাজারের বিরুদ্ধে লেখেন, তিনি যদি মাজারের বিরুদ্ধে কথা বলেন, তাহলে তিনি তো পরবর্তীতে পরের দিন বুখারীর দাওয়াত পাবেন না, পরের দিন ওয়াজের দাওয়াত পাবেন না, কিংবা যেই মাদ্রাসায় তিনি চাকরি করেন ওখানে প্রিন্সিপাল তাকে বেকায়দায় ফেলে দিবেন। ফলে এস্টাবলিশমেন্টের সাথে উনি জড়িয়ে যাওয়ার কারণে তারা অনেক সময় জিনিসগুলো বলতে পারে না। তার মানে এই নয় যে সবাই একেবারে মাজারকে একেবারে সিজদা করো এই দিকে প্রমোট করে। তো ফলে এই সুবহানিয়া এবং আপনার বিশেষ করে জামিয়া আহমদিয়া সুন্নি এদের যে পন্থী আলেমগুলা এরা সত্যিই মাজারকে প্রমোট করে, কিন্তু যারা প্রমোট করে না তারা আবার প্রতিবাদও করতে পারে না। হ্যাঁ, এটা হচ্ছে একটা ব্যাপার। এখানে আরেকটা টার্ম আছে গরম সুন্নি, এটা কি গরম সুন্নি? এগুলো আসলে বিদ্বেষ প্রসূত সম্ভবত আমাদের কোনো ভাইরা বা কেউ বলে থাকতে পারে গরম সুন্নি, মিঠা সুন্নি, জিলাপি সুন্নি, এই ধরনের কথা বলে। হ্যাঁ, যেমন আমি যদি বলি বাংলাদেশের এক সময় খুবই জনপ্রিয় এবং বিতর্কিতও বটে গিয়াসউদ্দিন তাহেরি। হ্যাঁ, তিনিও তো একজন সুন্নি পন্থী আলেম। হ্যাঁ, যদি বলি উনি আসলে কোন ধরনের সুন্নি, গরম না মিঠা না জিলাপি সুন্নি? আচ্ছা, এখানে হচ্ছে মানে যারা হচ্ছে মাজারকে কেন্দ্র করে একেবারে ওতপ্রোতভাবে সংশ্লিষ্ট, এরা হচ্ছে সাধারণত মানে ইলমি যে জগৎ, এই জগৎ থেকে অনেক দূরে। হ্যাঁ, অনেকে দেখবেন হচ্ছে খুব বেশি পড়াশোনা করে নাই, পীরের ছেলে পীর হয়েছে। আমি এমনও একজন পীর চিনি চট্টগ্রামে, যিনি হচ্ছে কলেজিয়েট স্কুল থেকে পড়েছেন, চট্টগ্রাম কলেজে পড়েছেন। আচ্ছা। এবং ইংলিশ মিডিয়ামে পড়েছেন। কিন্তু তার বাবা তো দেখতে সুন্দর ছিলেন। হ্যাঁ, এবং খুব সুন্দর দেহ, মানে কাঠামোগত দিক থেকে একদম সেরা একটা মানুষ ছিলেন, দৈহিক কাঠামো অনেক সুন্দর ছিল, তার সন্তান অনেক সুন্দর হয়েছে। ফলে যেটা হয়েছে, জীবনে তিনি মাদ্রাসার মাটিতে ওনার পা স্পর্শ করেনি, কিন্তু উনি এখন অনেক বড় আল্লামা। হ্যাঁ, অনেক বড় মানে পীর তরিকত। তো ফলে এই যে মাজারকে কেন্দ্র করে যারা আছে, এদের একেবারে ওতপ্রোতভাবে এরা ইলমি জগৎ থেকে অনেক দূরে। আবার ইলমি জগতের মানে সুন্নিদের মধ্যে ইলমি জগতের যারা একেবারে একাডেমিকভাবে বড় আলেম, এরা আবার সরাসরি মাজারকে ওভাবে করে না, আবার বিরুদ্ধেও যায় না। হ্যাঁ, তো ফলে ব্যাপারটা হচ্ছে এই আপনি গরম সুন্নি যদি বলেন তাহেরি কিন্তু একেবারে মাজার ঘেঁষা একজন মানুষ। ঠিক আছে, আমি তাহেরিকে অশ্রদ্ধা করছি না, আমি বলছি ইলমি জগতের যে সুন্নিদের মধ্যে আলেম আছে তাদের থেকে উনি যুগ দূরে আর কি। আচ্ছা আচ্ছা। এখানে ফায়েজ ভাই একটা বিষয় আপনি যেমনটি বললেন যে একজন পীর সাহেবের কথা বললেন, জানি না কার কথা বলেছেন, হয়তো মিস্টার XYZ এর কথাই বলছেন। তার ছেলে বা তিনি হয়তো ইংলিশ মিডিয়ামে পড়েছেন। মানে এই ধারাটা তো আমরা আমাদের জেনারেল যারা ইসলাম প্র্যাকটিস করে তাদের মধ্যেও আমরা দেখি যে আসলে ইসলাম প্র্যাকটিস করতে করতে একজন মানুষ কি ইসলাম সম্পর্কে জানতে পারেন না মাদ্রাসা না পড়ে? না, অবশ্যই জানতে পারেন, তিনি যদি কোরআন সহি করে তেলাওয়াত করতে পারেন। এমনও পীর আছে যিনি কোরআন সহি পড়তে পারেন না, আমি জানি। হ্যাঁ, পীর যেমন হচ্ছে আপনি যদি তাফসির পড়েন,
কিংবা প্রাইভেট কোনো আলেম রেখে ওস্তাদ রেখে যদি আপনি তাফসির পড়েন, হাদিস পড়েন, বুখারি পড়েন, পৃথিবীতে এরকম বহু স্কলার আছে যারা কখনো মাদ্রাসায় পড়ে নাই। আপনি সেরকম হয়ে উঠেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি গদবাদা কিছু তাসাউফের কথা বলবেন, তরিকতের কথা বলবেন, ওই আপনার বাবা থেকে শুনেছেন কিংবা আপনার দাদা থেকে শুনেছেন, এগুলার মাধ্যমে এগুলোকে পুঁজি করে শরীয়ত সম্পর্কে কোনো রকমের আপনার ইলম নাই। ফলে আপনি শরীয়ত এবং মারেফত কিংবা তরিকতের সাথে যে সাংঘর্ষিক বিষয়গুলো আছে, শরীয়তের ইলম না থাকার কারণে আপনি এগুলোকে আলাদা করতে পারছেন না, সমন্বয় করা যাচ্ছে না। ফলে তাদের মধ্যে এক ধরনের আপনি দেখবেন এই জন্যে অনেক পীর গন্ডগোল বাঁধায় ফেলে, কারণ তিনি তো শরীয়ত জানেন না। ফলে মারেফতের কথা বলতে পারে, কিন্তু আলটিমেটলি ওই কথাটা যে মারেফতে যে আঘাত, এই শরীয়তে যে আঘাত করছে, উনি এই জিনিসটা ডিটেক্ট করতে পারেন না। ফলে আপনি যেটা বলেছেন যে যারা মাদ্রাসায় না পড়েও করা যায়, অনেক বড় কিছু হওয়া যায়, কোনো অসুবিধা নেই। মাদ্রাসায় না পড়েও আপনি হইতে পারেন, আলেম হইতে পারেন, কিন্তু আপনি হচ্ছেন কিনা, এক্স্যাক্টলি, হ্যাঁ, আমার পড়াশোনাটা সেই মানের হচ্ছে কিনা, কিন্তু আলটিমেটলি দেখা যাচ্ছে তাদের মধ্যে সেরকম নাই। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের আলাপের ব্যাপার। আপনি দাখিল করেছেন ওখান থেকে? হ্যাঁ, ওখানে আমি দাখিল পাস করেছি। এরপরে বাইতুল শরীফে ফিরে আসি। আমার বাবা বললেন যে, আমার বাবা কওমি আলেম ছিলেন, ও সে তোর আকীদায় সমস্যা হবে, তুই চলে আয়, কারণ এখন কিতাব পড়তে হবে আরও। তো আমাকে বাইতুল শরীফ আদর্শ কামিল মাদ্রাসা, চট্টগ্রামের বিখ্যাত আব্দুল জব্বার রহিমাহুল্লাহ এটাকে প্রতিষ্ঠা করেছিলেন আর কি, ওখানে ভর্তি করান। ওখান থেকে আলিম পাস করি। আলিম পাস করার পর আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আরবি সাহিত্যে ভর্তি হই। আচ্ছা, অনার্স মাস্টার্স ওখান থেকে? অনার্স মাস্টার্স ওখান থেকে। আচ্ছা, এরপরে আর কোনো পড়াশোনা? এরপরে অনার্স মাস্টার্সের পর আমার মাস্টার্স শেষ হইল এই বছর। হ্যাঁ, তো বলা চলে যায় সদ্য পড়াশোনা মাত্র শেষ করেছি। তবে আমার ইচ্ছা আছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার, একটু আরেকটা মাস্টার্স করার ইচ্ছা আছে, এবং দেখা যাক কি করা যায়। আপনি ছাত্র রাজনীতির সাথে কখনো জড়িত ছিলেন? হ্যাঁ, আমি ছাত্র অবস্থায় ইসলামী ছাত্র শিবিরের সাথে সম্পৃক্ত ছিলাম। কখন সম্পৃক্ত হয়েছেন? সুবহানী আলী কামিল মাদ্রাসায় থাকতে। কোন ক্লাসে থাকতে? এটা আসলে বিশাল একটা ব্যাপার, মানে সুখ এবং দুঃখ দুটো মিলে বলতে হয়। আচ্ছা, 2015 সালের শেষের দিকে আমি সাথী শপথ গ্রহণ করি। তো ওখানে আমাদের একটা, আপনি তখন কোন ক্লাসে? 17তে আমি 15 সালে? হ্যাঁ, সাথী হয়েছে। হ্যাঁ, 15 সালে। তখন আমি ক্লাস 10-এর দিকে, ক্লাস 10-এ। আচ্ছা, হ্যাঁ, তো তখন আমি সাথী হই। তারপর আমরা যে আসা যাওয়া করতেছি শিবিরের অফিসে, তো এটা তো ছাত্র সেনা উদ্দেশিত মাদ্রাসা। আপনি জানেন যে জেনে মানে অবাক হবেন যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ফেসিস্ট আমলে, হাসিনার আমলে যেই নির্যাতনের শিকার হতো যে শিবির করার কারণে, ওই তার চেয়ে করুণ পরিণতি বরণ করতে হয় যদি আপনি শিবির হন এই সুন্নি মাদ্রাসাগুলোতে। হ্যাঁ, আচ্ছা, আপনি বাংলাদেশে এখন কোনো ক্যাম্পাসে শিবির করা কিন্তু হারাম না, কিংবা কিলেবল না। এখন একেবারে হত্যাযোগ্য অপরাধের মানে চোখে দেখা হয় না। কিন্তু আপনি সুন্নি মাদ্রাসা করতে পারবেন না ওখানে, এখনো মানে এই জিনিসটাকে এখনো শিবির নিষিদ্ধ, একেবারে নিষিদ্ধ। হ্যাঁ, ওখানে তো আমি 16 সালে যখন শপথ গ্রহণ করি এবং বেশ আসা যাওয়া করছি, কোনো না কোনোভাবে আমাদেরকে সন্দেহ করে আমাদের বন্ধুবান্ধব বা ছাত্র সেনা যারা আছে। এরপরে দাখিল পরীক্ষার আগে আমি আপনার গল্পের মাঝখানে একটু থামাই। ছাত্র সেনা এটা কি কোনো রাজনৈতিক ছাত্র সংগঠন? আচ্ছা, মজার বিষয়, ছাত্র সেনা হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা, ঠিক আছে? আচ্ছা, এটা হলো মতিন গ্রুপ। এদের মধ্যে এদের যে মাদার পার্টি ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামী, আমরা যেভাবে দেখি, যে বাইনারিতে দেখি, আপনি যদি একই বাইনারিতে যদি দেখেন যে ইসলামী ছাত্র সেনা আর তাদের মাদার পার্টি হচ্ছে ইসলামী ফ্রন্ট বাংলাদেশ। হ্যাঁ, আচ্ছা, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, সরি,
তো ওই বাংলাদেশ ইসলামী ফ্রন্টের ছাত্র শাখা হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা। আবার এটার প্রধান হলেন এম এ মতিন, মাওলানা এম এ মতিন। উনি সোবানিয়া মাদ্রাসার ছাত্র ছিলেন এক সময়। বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের প্রধান, ইসলামিক না, ইসলামী ফ্রন্ট। ইসলামিক ফ্রন্ট। এবং অপরদিকে গিয়ে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ একটা আছে, বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট, শুধু ক তফাৎ, ইসলামিক। এই ইসলামিক ফ্রন্টের যিনি প্রধান উনি হচ্ছেন চট্টগ্রামের নেসারি আলিয়া কামিল মাদ্রাসার প্রধান মাওলানা জুবাইর। আচ্ছা আচ্ছা, এই ফ্রন্টগুলো কি মানে পলিটিক্যাল ফ্রন্ট? পলিটিক্যাল মানে এরা কাদের সাথে অ্যালায়েন্স করে? আচ্ছা, এবার বলি, আমি আমার হায়াতে এবং আমার রাজনীতি যখন থেকে বুঝি, সর্বশেষ 2018 সালে তারা এরশাদের সাথে যায়, মানে ইসলামিক ফ্রন্ট অফিসিয়ালি গিয়েছিল। তারপরে এবং তারা অঘোষিতভাবে আওয়ামী লীগকে সার্ভ করেছে। আচ্ছা, আওয়ামী লীগের বিশেষ করে ইসলামিক ফ্রন্ট যেটা জুবাইর উইং, জুবাইরের যেই দলটা ওইটা আওয়ামী লীগকে সার্ভ করেছে এবং আওয়ামী লীগের সাথে তারা পরোক্ষ বা প্রত্যক্ষভাবে জড়িত ছিল। তারপরে চট্টগ্রামে যে আপনার নৌফেল, মহিউদ্দিন চৌধুরীর ছেলে বেস্টার নৌফেল ছিলেন, যে শেখ হাসিনার যে শিক্ষামন্ত্রী সর্বশেষ, তার সাথে তাদের একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। হ্যাঁ, যার সাথে সরাসরি আবার ইসকনের যোগাযোগ, যার সাথে সরাসরি ভারতের যোগাযোগ, এবং ভারতে সে পড়াশোনাও করেছে। তো আপনার তারপরে এইদেরও আরেকটা স্টুডেন্ট উইং আছে ইসলামিক ফ্রন্টে, ক গ্রুপের, ওদেরকে ক গ্রুপে বলা হয়। এটা হচ্ছে ইসলামিক ছাত্র সেনা বা এই টাইপের কিছু একটা। তো দুইটা ছাত্র সেনা, দুইটা ইসলামী ফ্রন্ট, এমনিতেই ক্ষুদ্র, তার মধ্যে আরো কি মানে বিভাজনের মাধ্যমে তারা দুইটা দল করছে। মাদ্রাসাকে নিয়েই দুইটা রাজনৈতিক দল দাঁড়িয়ে গেছে। মাদ্রাসা না ঠিক, এই যে চট্টগ্রাম শহরটাকে কেন্দ্র করে ওখানে তাদের কিছু লোকজন আছে। তারা কখনো মূলধারার রাজনীতিতে আসতে পারে নাই। সবচেয়ে দুঃখের ব্যাপার হলো আপনার, আমার জীবনকে যদি আপনি বলতে বলেন, আমার নানুর বাড়ি, আমার আম্মু ছিলেন সুন্নি ধারার মানুষ, আমার আম্মুও সুন্নি ছিলেন। হ্যাঁ, তো আমার মা যখন নির্বাচন আসতেন, উনি সুন্নি ছিলেন, উনি মাজারের পক্ষে কথা বলতেন, মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের ওয়াজ শুনতে পারতেন না। তো মা যখন নির্বাচন যখন আসতো, তখন মা কখনো সুন্নির বক্সে ভোট দিত না। হ্যাঁ, তো আমি জিজ্ঞেস করতাম আপনি কেন দেন না? বলছে মাওলানা সাহেব ওনারা থাকবে মাজারে, ওনারা থাকবে মসজিদে, এদেরকে কি ভোট দিব? ওনাদের কাছ থেকে আমরা কালিমা, রোজা, হজ, জাকাত এবং আল্লাহর ওয়ালিদের শান শুনবো, ওনারা হুদাই সংসদে কেন যাবে? উনি আস্তে করে ধানের শেষে ভোট দিতেন। মানে উনি বিএনপি পন্থী ছিলেন, মানে পলিটিক্যালি বিএনপি পন্থী ছিলেন, পলিটিক্যালি বিএনপি পন্থী, কিন্তু ওদেরকে কর্মচর্চা করতেন হচ্ছে সুন্নিদের ওই গ্রুপটা থেকে। আপনি চট্টগ্রামেই তো সবচেয়ে বেশি সুন্নি। হ্যাঁ, আপনার মহিউদ্দিন চৌধুরীর সাথে, মানে নৌফেলের আব্বার সাথে চট্টগ্রামের সবচেয়ে বিখ্যাত আলেম সুন্নিদের আবুল কাশেম নুরি টুপি মার্কা দাঁড়াইছিলেন মেয়র ইলেকশনে। আচ্ছা, বিশাল ব্যবধানে হারে আর কি। তো সুতরাং এদেরকে ভোট দেয় না, ফলে ওদের পলিটিক্যাল জার্নিটা খুবই অসহায় এর মধ্য দিয়ে যাচ্ছে। আমি কয়েকদিন আগে একজনকে বলছি যে এই যে হাদিবাই যে মানে তাকে যে হত্যা করা হলো, এটা তো মেইন স্ট্রিম একটা বিষয়, ন্যাশনাল। সেখানে তো তারা 5-10 জন মানুষ নিয়ে একটা ব্যানার ধরে প্রতিবাদ করতে পারত। এই যে মেইন স্ট্রিম হওয়ার যে সুযোগ, হ্যাঁ, আমি যদি বলি যে আমাদের ইউনাইটেড পিপলস বাংলাদেশ, বাংলাদেশ, সারা বাংলাদেশে যত জেলা কমিটি হয়েছে এবং আমাদের সমর্থক কর্মী যারা আছে, সবাই মিলে তো চট্টগ্রামের লালদিঘির এক ময়দানের মানুষ হবে না এখনো পর্যন্ত। আমরা স্টার্ট করেছি, কিন্তু বাংলাদেশকে সারা বাংলাদেশে যেভাবে চিনে সুন্নিদের ইসলামিক ফ্রন্ট, সম্ভবত আপনি এর আগে শোনেন নাই, আমি বলার আগে শুনেছি, বাট কিন্তু এতটা ক্লিয়ার ধারণা, মানে মেইন স্ট্রিম না, মেইন স্ট্রিম হতে পারে নাই। তো পলিটিক্যালি আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে ওনাদের কাছে যে একটু কিছু বলি আর কি, যে আপনারা মেইন স্ট্রিম হন, অসুবিধা কি? আপনাদেরকে চাক মানুষ, আপনারা সংসদে যান,
এই হচ্ছে ব্যাপার। আপনি তাহলে সাথী হয়েছেন 2016 সালে। হ্যাঁ, সাথী হওয়ার পরে যখন জানাজানি হয়, আমি এর মধ্যে আবার প্রবাহে মানে ক্লাস মানে ভর্তি হই প্রবাহ কোচিং সেন্টারে একটু ভালো করার জন্য দাখিল পরীক্ষায়। তখন তাদের সন্দেহের মাত্রাটা আরও দ্বিগুণ হয়ে যায়, যে ছাত্র সেনার ফলাফল যে বলতেছে এরা সম্ভবত শিবির, না এলে প্রবাহে পড়তেছে কেন। এই যে প্রবাহে পড়া, ফোকাসে পড়া, এগুলাও আপনি শিবির করার অন্যতম আলামত। আচ্ছা, তো প্রবাহে ভর্তি হলাম। সময়টা আসলে তো খুব ডিফিকাল্ট ছিল তখন। তো টাকনোর উপরে পায়জামা রাখা, আপনার মসজিদে নামাজ পড়া, তারপরে হচ্ছে দাড়ি রাখা, দেখলে সালাম দেওয়া, বিনয়ী ভাবা, এগুলো সবই তো আমরা দেখেছি যে ডিএমপি থেকেও করা হয়েছিল। একটা ইন্টারেস্টিং ব্যাপার বলি, আমার মানুষ মূলত শিবির বইয়ে এই ঘটনাটা আনছি আমি, এই সুবহানিয়ার ঘটনা। একদিন সম্ভবত আসরের নামাজ পড়ে ওই সুবহানিয়ার মাদ্রাসার যে মসজিদ, নামাজ পড়ে বের হয়েছি, হঠাৎ করে একজন মানে উস্কো খুস্কো মানুষ, উনি ফকির টাইপের, যে টাকা পয়সা খুঁজতেছে এই টাইপের, উনি ধপাস করে পড়ে গেলেন। সবাই গোল হয়ে তাকে মানে দেখতেছে কেন সে পড়ে গেল। আমরাও ছিলাম, আমি কিন্তু এক ভাই দেখলাম, আমাদের এক ছাত্র, আমাদের এক সিনিয়র ভাই ছিলেন, উনি তাকে উঠায় নিলেন। ওটা নিয়ে মানে বোঝার চেষ্টা করলেন কি হয়েছে, সে কথা বলতে পারতেছে না, সম্ভবত মৃগী রোগী ছিল, তাকে নাকের মধ্যে আটিয়া দিছে। আচ্ছা, তো তাকে জিজ্ঞেস করলেন, মানে একটু যখন সুস্থ বোধ করতেছে, বলতেছে আপনার কাছে টাকা পয়সা আছে কি না, বলছে আমার টাকা নাই। তো ওই ভাই তার নিজ দায়িত্বে সবার কাছ থেকে টাকা পয়সা উঠাইয়া তারপরে দিলেন। তা বলছে আপনি খাবার খাইছেন কেন, বলছে খাবার খাই নাই। ওই ভাই খাবারের ব্যবস্থা করে খাওয়াইয়া দিচ্ছে। আমাদের কিছু বন্ধু বান্ধব এই হাল দেখার পর বলতেছে ওই ভাই সম্ভবত শিবির করে। খেয়াল করেন, শিবির করার অন্যতম আলামত কি, ওই যে উস্কো খুস্কো ফকির টাইপের, যাকে দেখলে, যার শরীর দিয়ে দুর্গন্ধ মানে বেরোচ্ছে এবং তার পাশে কেউ যাচ্ছে না, ওই ধরনের উস্কো খুস্কো মানুষকে কেন খাওয়ানো হচ্ছে, তাকে কেন সহযোগিতা করা হচ্ছে, এই মানবতা দেখে ওই আমাদের ওই ভাইকে বলা হচ্ছে যে উনি সম্ভবত শিবির করে। মানুষের পাশে দাঁড়ানোটাই তাহলে শিবির। তাহলে মানুষ মূলত শিবির হবে না? হ্যাঁ, অর্থাৎ আপনি দেখেন তো, ফলে ঘটনাক্রমে তিনি কেন জানি শিবিরই ছিলেন। আমাদের এক বড় ভাই পরবর্তীতে কুমিল্লার দায়িত্বশীল ছিলেন, কুতুব ভাই, সাতকানিয়া বাড়ি। তো ফলে এই যে ব্যাপারগুলা, তো ফলে আমরা পরবর্তীতে আমাদেরকে যখন সন্দেহ করা হয়, পড়াশোনাও খুব ভালো করি এবং ভালো পারতেছি, আমাদেরকে শেষমেশ ধরা পড়ে যায়। তো আমাদেরকে বহিষ্কার করছে এবং রাতে আমাদেরকে বের করে দেয় হোস্টেল থেকে। আমরা বের হয়ে যাই, রাতে আমরা একটা ম্যাচে উঠি, ওই ম্যাচ ছিল ওই শিবিরের ম্যাচ। তো যাদেরকে বের করে দেয়, বিশেষ করে ওখানে আমরা একটা আন্দোলনও করছি প্রিন্সিপালের কিছু দুর্নীতির অনিয়মের বিরুদ্ধে, এগুলিকে কেন্দ্র করে সব কিছু মিলে মূলত শিবির বলেই আমাদেরকে বের করে দেয় আর কি। হ্যাঁ, তো মজার বিষয় হচ্ছে আমাদের যাদেরকে বের করে দেয় এবং আমরা যারা নেতৃত্বে ছিলাম ওই আন্দোলনের, টোটাল 5জনই A+ পাইছি। হ্যাঁ, আর বাইরের কেউ A+ পায় নাই দাখিল পরীক্ষায়। এটা একটা ব্যাপার আর কি। আচ্ছা, এরপর তো আপনি বাইতুল শরফ থেকে আলিম করলেন, তখন কি ছাত্র রাজনীতির সাথে কাজ করার সুযোগ হয়েছে? হ্যাঁ, বাইতুল শরফে এসে আমি যখন আসলাম, তখন আমি মানে চট্টগ্রাম উত্তর থেকে, মহানগর উত্তর থেকে আমি দক্ষিণে ট্রান্সফার হই শিবিরের সাথে। তখন আমি ওখানে আলিম ক্যাম্পাস শাখার উপশাখার সভাপতি ছিলাম। তারপরে এরপর বছরও আমি সভাপতি ছিলাম এবং ওয়ার্ডে দায়িত্বশীল ছিলাম। তারপরে বিশ্ববিদ্যালয়ে যখন আসি, খুব করুণ অবস্থা, হলে ছিলাম। তো আমার দায়িত্বশীলরা নানাভাবে যোগাযোগ করে আমার সাথে, একটু যোগাযোগটা আমি একটু এড়িয়ে চলি। কারণ হচ্ছে খুব বেশি শিবির সন্দেহে ধরপাকড় করে নানা ধরনের নির্যাতন, ছাত্রলীগের কাছে থাকতেছে কিন্তু ছাত্রলীগের কাছে নানাভাবে তারা নির্যাতন করতেছে। আমরা ভয় পেয়ে যাই যে সম্ভবত একটু আড়ালেই থাকি।
তো দায়িত্বশীলদের সাথে খুব একটা যোগাযোগ হয় নাই। পরবর্তীতে মানে সদস্য হওয়ার জন্য পড়াশোনা করছিলাম, কিন্তু হয় নাই, পরে এর মধ্যে বিদায় হয়ে যায় আর কি। আচ্ছা আচ্ছা, বিশ্ববিদ্যালয়ে আসলে সে অর্থে সক্রিয় ছাত্র রাজনীতিটা করা হয় না। কিন্তু আর মানে ইন্টেলেকচুয়ালি আমরা কাজ করতেছিলাম, ইন্টেলেকচুয়ালি বিভিন্ন জায়গায় লেখালেখি এবং কথাবার্তা সব মিলে বিভিন্ন আলাপ আলোচনার মধ্য দিয়ে ছিলাম। কিন্তু 5ই আগস্ট পরবর্তী সময়ে আপনি সেই ইন্টেলেকচুয়াল জায়গা থেকে বের হয়ে আবার প্রকাশ্য রাজনীতির সাথে জড়িত হয়ে পড়লেন বাংলাদেশে। হ্যাঁ, প্রকাশ্য রাজনীতি তো অবশ্যই করতে হবে, কারণ প্রকাশ্য রাজনীতি না করলে তো রাজনীতিকে মানুষের কাছে তুলে ধরা ওটা তো অতটা সহজ না। তো বাংলাদেশ যখন আমরা 5ই আগস্টের পর জাতীয় নাগরিক কমিটি হলো, জাতীয় নাগরিক কমিটি হওয়ার পরে একটা দলকে মানে ফ্রেমিং করা হলো, যে কিছু কিছু ভাইদেরকে ফ্রেমিং করা হলো যে এরা শিবির বা এরা হচ্ছে এই সেই, মানে ওই যে আওয়ামী লীগের কায়দা। তো কিছু ভাই ওখান থেকে চলে আসে, আমাদের জুনায়েদ ভাইরা। পরে তারা চিন্তা করলেন যে আমরা নিজেরাও তো অনেক কিছু করতে পারি চাইলে। তো ওই উদ্যোগ যখন তারা গ্রহণ করবে, জুনায়েদ ভাই তখন চায়না সফরে ছিল, তো তখন আমি সম্পৃক্ত হই আর কি, ইউনাইটেড পিপলস বাংলাদেশ। তখনও বাংলাদেশ হয় নাই। বাংলাদেশ গঠন হবার আগেই যে কিছু একটা করবে জুনাইদদের মাধ্যমে, আরফিনদের মাধ্যমে, নাইমদের মাধ্যমে, তখনই সারা বাংলাদেশে আমরা একটা মানে উত্থাল একটা সাড়া পাই আর কি। হ্যাঁ, এই তখন থেকে আমরা শুরু করি। এখন বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অবস্থানটা কোথায়? দেখেন, ইউনাইটেড পিপলস বাংলাদেশ বাংলাদেশ বলছে যে তারা সেন্ট্রাল রাইট পলিটিক্সটা করতে চায়, ঠিক আছে? তো সেন্ট্রাল রাইট পলিটিক্স যদি করতে চান, তাহলে আপনাকে বুঝতে হবে যে এই যে বাংলাদেশে যে সেন্ট্রাল রাইটের যে একটা 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 ধারা আছে, এই ধারার রাজনীতি সাথে সম্পৃক্ত কারা। আপনি দেখবেন যে বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তারা সেন্ট্রাল রাইট দিয়েই শুরু করে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেন্ট্রাল রাইট ধারা বা মধ্যডানপন্থার ধারা দিয়ে তিনি বিএনপিকে লঞ্চ করেছিলেন। কিন্তু বর্তমান বিএনপি সেন্ট্রাল লেফটের দিকে ধাবিত হচ্ছে কেন জানি, যেটা হচ্ছে আওয়ামী লীগের জায়গা ছিল, ওই জায়গায় তারা ধাবিত হচ্ছে আস্তে আস্তে। সুতরাং জিয়াউর রহমানের যে রাজনীতিটা ছিল, অর্থাৎ ইসলাম, মুসলমান এবং হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবার মানে ধর্মের প্রতি সর্বোচ্চ সম্মান, শ্রদ্ধা এবং তাদের নিরাপত্তা দিয়ে যে রাজনীতিটা করেছেন, ওই রাজনীতিটা আমরা বাংলাদেশে আনতে চাই। এবং সত্যিকার অর্থে বাংলাদেশের রাজনীতিটাই ওইটা, মধ্য ডানপন্থার রাজনীতি। তো আমরা চেয়েছি যে একটু মুসলিম জাতীয়তাবাদী, একটু বাংলাদেশ তারপরে পুরোপুরি বাংলাদেশ পন্থাকে সামনে রেখে আমরা একটা নতুন একটা প্যাকেজ করব এবং এটা নিয়ে রিসার্চ করব। আমরা এইভাবে আমরা বাংলাদেশের একটা নীতিমালা তৈরি করবার জন্য মাঠে কাজ করছি আর কি। এই জায়গায় কি জামাত ইসলামী ব্যর্থ হচ্ছে? জামাত ইসলামী যদি ব্যর্থ হয়, আসলে বাংলাদেশে ইসলামপন্থী রাজনীতিদের জন্য বিরাট দুঃখ। আমি মনে করি না জামাত ইসলাম 5 আগস্টের পর ব্যর্থ হচ্ছে। ওরা খুব সুন্দর মুভ দিচ্ছে রাজনীতিতে, বিশেষ করে ডাকসু ইলেকশনের পর। ডাকসু ইলেকশনের পর আপনার জামাত ইসলামী হচ্ছে ফার রাইট, একদম ডানপন্থী, ঠিক আছে? তারা কিছুটা ডানপন্থা থেকে এই মধ্যপন্থায়, একটু মধ্যপন্থায় এসছে। আসলে মধ্যপন্থা বলতে রাজনীতিতে কিছু নাই, সেন্ট্রাল রাইট হয় সেন্ট্রাল লেফট হবে। আচ্ছা, আপনি মধ্যপন্থা যদি বলেন, তাহলে আমাদের মাহফুজ ভাই একটা বলে যে জিরো আইডিওলজি, মানে যেটাতে কোনো আইডিওলজি থাকবে না, এটা মাঝখানে থাকবে। তো জিরো আইডিওলজি এটাও একটা আইডিওলজি হইতে পারে। সুতরাং জিরো আইডিওলজির কোনো রাজনৈতিক পন্থা হইতে পারে না। আপনাকে সেন্ট্রাল রাইটের দিকে হইতে হবে, নাহলে সেন্ট্রাল লেফট অথবা ফার রাইটিস্ট, ফার লেফটিস্ট। তো জামাত ইসলামী যেটা করতেছে এখন কিছুটা মনে হচ্ছে যে সেন্ট্রাল রাইটের দিকে ধাবিত হচ্ছে, হ্যাঁ, যেটা আমরা চিন্তা করছিলাম। আপনি সাদিক কাইম ভাইয়ের পাশে যখন ঝুমা
নির্বাচনকে কেন্দ্র করে যে ডাকসুর সাদিক কাইম ভাইয়ের পাশে যখন ঝুমা ঘেসে বসে, এই হ্যাঁ তাসনিম ঝুমা, তখন মানুষ সেটাকে আর রাইটিস্ট মনে করে না, সেন্ট্রাল রাইটই মনে করে। এবং সেই কায়দায় যখন চিন্তা করে যে জামাত ইসলাম বোধহয় একটু উদার হচ্ছে, একটু মডারেট হচ্ছে, তারা বোধহয় যে মুজিবুর রহমান মঞ্জুরা যে কারণে বহিষ্কৃত হয়েছিল সেই দিকেই বোধহয় একটু ধাবিত হচ্ছে, এফ সুলাইমান সাহেবরা বের করে দিয়েছিল সেই দিকে ধাবিত হচ্ছে, কিংবা ব্যারিস্টার আব্দুর রাজ্জাককে বের করে দিয়েছিল বা তিনি বের হয়ে গেছেন, সেদিকেই বোধহয় মুভ নিচ্ছে। না, এখানে আপনি যে উদাহরণটা টেনে আনলেন সেই জায়গাতে আমার ধারণা সাদিক কায়েম ইনফ্যাক্ট নিজেও, আমি যদি শিবির বা জামাতের কথা বলি, তারাও ওই উদাহরণটাতে খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছে ব্যাপারটি তা নয়। হ্যাঁ, সেটি হয়তো সিচুয়েশন অন ডিমান্ড ছিল, বা হয়তো পরিস্থিতির কারণে হয়তো তারা খুব বেশি কাছাকাছি বা হয়তো একসাথে বসেছে। বাট এইটা আই থিঙ্ক এখনও জামাত বা শিবির তারা তাদের আইডিওলজিক্যালি এই জায়গাটাতে চলে আসছে। আই থিঙ্ক ব্যাপারটি এমন নয়। আচ্ছা মাহমুদ ভাই, আমি বলি, আপনি যেটা বলছেন এটা আমরাও বিশ্বাস করতে চাই, আইডিওলজিক্যালি এখনও ফার রাইটিস্ট, এবং সেখানেই থাকবে। জামাত ইসলামীর যে ক্লাসিক ধারা, প্রাচীন ধারা, এটাই সুন্দর, জামাত এটাতেই শ্রেষ্ঠ, ওর কাছাকাছি কেউ যাইতে পারে না। এবং মধ্যপন্থায় আসছে কিনা সেটার জন্য আপনি যে উদাহরণটা টানলেন, হ্যাঁ সাদিক এবং জুমার যে উদাহরণটা টানলেন, আমি জাস্ট উদাহরণটাকে একটু ক্লারিফাই করলাম যে এই জায়গাটা, এই উদাহরণটা নিয়ে কিন্তু তারা খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছে, ব্যাপারটি তা নয়, এটা আমার ধারণা। এবং এটা জাস্ট সিচুয়েশনের কারণে হয়তো তারা ওইভাবে একসাথে বসে ফেলেছে। ওই দৃষ্টান্ত আমি কেবলই একটু আপনাদেরকে মানে সহজ করবার জন্য বুঝাইছি, যে আমিও বলছি না জামাত ইসলাম এই স্ট্যান্ড গ্রহণ করেছে। আপনি দেখেন জামাত ইসলামীর লিটারেচারে হিন্দু প্রার্থী হইতে পারবে, এমনকি ইনফ্যাক্ট আপনার রোকন হইলেও তো তাকে, রোকন না হইলেও তো তারা প্রার্থী দেয় না, ঠিক আছে? কিন্তু এবারে তো হিন্দুকেও প্রার্থী দিচ্ছে, সম্ভবত বৌদ্ধকেও দিতে পারে। এটা অবশ্য তাদের কনস্টিটিউশনে লেখা ছিল না যে রোকন না হলে প্রার্থী দেওয়া যাবে না, এমন কোনো ধারা জামাতের সংবিধানে লেখা নাই। হয়তো প্র্যাকটিসটা এমন ছিল যে যারা হয়তো রোকন হতো বা যারা হয়তো শীর্ষস্থানীয় দায়িত্বশীল, এদেরকেই নমিনেশন দেওয়ার সুযোগ ছিল। বাট তখন তো নমিনেশন পেতো অল্প কয়েকটা আসনের জন্য। না, আমি ব্যাপারটা বুঝতে পেরেছি। অর্থাৎ তাদের যে মানে নীতিগত সিদ্ধান্ত, এর থেকে কিছুটা হইলেও তারা একটু ফ্লেক্সিবল হচ্ছে, ঠিক আছে, যেটাকে রুখসুত বলা হয়, তারা একটু ফ্লেক্সিবল হচ্ছে। এই যে জায়গায় রুখসতটাকে তারা গ্রহণ করছে। এই যে ফ্লেক্সিবল হতে হতে আপনি যদি ফ্লেক্সিবিলিটির দিকে আগান, এটাকেই বলা হয় মডারেট। মডারেট মানে হচ্ছে নরম পন্থা। আচ্ছা, মডারেটের বাংলা যদি শব্দ আপনি অর্থ করেন, নরম পন্থা। হ্যাঁ, তো এখন আপনি যদি এই যে নরম পন্থার দিকে আসেন, তাহলে আপনার যেই জামাত ইসলামের ক্ষতিটা হবে সেটা হচ্ছে যে তৃণমূল আস্তে আস্তে হারায় যাবে। তৃণমূল, জামাত ইসলামের তৃণমূল দুর্বল হতে থাকবে, ওখানে আল কায়দা পন্থীরা হাত ঢুকাই দেবে। হ্যাঁ, এটা আমার একটা ব্যক্তিগত হাইপোথেসিস, আমি চিন্তা করে এটা বের করেছি যে জামাত ইসলামী একাধারে শুধু রাজনীতি শেখায় না, বরঞ্চ তরবিয়ত বেশি শেখায়। তো জামাত ইসলামীকে এই যে তরবিয়ত শিক্ষার যে মানে হজ, জাকাত, কালিমা, নফসের জিহাদ, এই যে একটা মানুষ যে মিনাজ জুলুমাত ইলান নূর, অন্ধকার থেকে একটা মানুষকে যে আলোর পথে নিয়ে আসছে, জামাত ইসলামী এই কাজটা করে, তাই না? তো এখন যদি আপনি মডারেট হতে থাকেন, হিন্দুর সাথে রীতিমতো থাকেন, বৌদ্ধের সাথে থাকেন, বেপরদা নারীদেরকে আস্তে আস্তে দলে সুযোগ করে দেন, তাহলে তৃণমূল মনে করবে এটা এইগুলোর জন্য তো আমরা জামাতে আসি নাই। আপনার তৃণমূল কিন্তু শতভাগ মাস্টার্স পাস না, তৃণমূল তো আর আপনার মতো কামিল পাস না, আমার মতো মাস্টার্স করে নাই, কিংবা আপনার মতো আমার মতো লিটারেচারও এত পরিষ্কার না তাদের কাছে। হ্যাঁ, তখন আল কায়দাপন্থী যারা আছে, একইপন্থী যারা আছে, তারা হাত ঢুকিয়ে দেবে। তখন বলবে যে দেখো, তোমরা তো যেই সমস্ত কিছুর জন্য তা তোমাদেরকে সারা জীবন শিখাইছো হচ্ছে আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, তোমরা সৎ কাজের আদেশ দাও, অপরাধ কাজ থেকে, গর্হিত কাজ থেকে দূরে থাকো। এখন সে সমস্ত জিনিসগুলো তোমাদের নেতারাই করতেছে। হ্যাঁ, তো ফলে তখন বলবে হচ্ছে যে তোমরা সত্যিকার অর্থে আল্লাহর পথ থেকে দূরে যাচ্ছ। আচ্ছা, এই তাগুতের পথে যাচ্ছ, তোমরা তাগুতের পথ অনুসরণ করছো। তাগুত শব্দটা কিন্তু ওনাদের মুখে মুখে থাকে, একদম মুখস্থ। তখন তারা বোঝাতে আস্তে আস্তে তাদেরকে সিস্টেমেটিক্যালি মানে এক্সট্রিমিজম
শিখায় ফেলবে। আচ্ছা, যেখানেই জামাতপন্থী ইখওয়ানপন্থীদের একটু ভরাডুবি বা একটু ফ্লেক্সিবল হয়েছে, ওখানে একীয়পন্থীদের উত্থান ঘটে। হ্যাঁ, তখন এরা রাজনৈতিকভাবে শক্তিশালী হবে। বাংলাদেশে 5ই আগস্টের পর আমরা যে বিপ্লবের কথা বলি, বিপ্লবটা আসলে সত্যিকার অর্থে কেউ কবজা করতে পারে নাই। এটা গণ অভ্যুত্থান হিসেবেই আছে। হ্যাঁ, বাংলাদেশে যদি বিপ্লব সত্যিকার অর্থে সশস্ত্র বিপ্লবের মাধ্যমে কবজা করতে পারতো, তাহলে আল কায়দা পন্থীরাই পারতো। কিন্তু এরা পারে নাই কেন? আপনি দেখেন পতাকা নিয়ে অনেক দৌড়াদৌড়ি করছে, কিন্তু পারে নাই। কারণ তারা এখানে মানে খুব উইক অবস্থায় আছে, দুর্বল অবস্থায় আছে। এবং অনেকে আবার এজেন্সিরও লোক, নানা ব্যাপার স্যাপার আছে। তো ফলে আপনার বাংলাদেশের মধ্যে এরা দুর্বল বলেই কিছু করতে পারে না, কিন্তু তারা কিন্তু সক্রিয় হয়ে উঠবে, সেটা জামাত ইসলামের উপর নির্ভর করে। মানে জামাত যদি হিন্দু বৌদ্ধদেরকে বেশি স্পেস দেয়, তখন আল কায়দা সক্রিয় হয়ে উঠবে। হিন্দু বৌদ্ধ না কেবলই, আপনি আপনার পন্থাটা কোন দিকে নিয়ে যাচ্ছেন এটা তো বোঝা যায়, তাই না? আচ্ছা, আপনি কি বলতে পারবেন যে এই যে বিএনপি যে মধ্য ডানপন্থা থেকে সরে যাচ্ছে, এটা কিন্তু আমাদের সেন্স ধরে ফেলতেছে, রাইট। রাডারে কিন্তু ধরা খাচ্ছে, কিন্তু আপনি প্রমাণ করে বুঝাইতে পারবেন না। ইয়েস, ঠিক তেমনিভাবে জামাত ইসলাম যদি সরে আসে, এটা জনতার কমন সেন্স বুঝতে পারবে, রাডারে ধরা খাবে যে সে কিন্তু আসছে। জামাত যে মানুষকে হেদায়েতের দিকে নিয়ে আসতে চায়, হেদায়েতের দাওয়াত দিতে চায়, সেই জায়গাটাতে যদি তারা বেপর্দা নারীদেরকে স্পেস না দেয়, হিন্দু বৌদ্ধদেরকে স্পেস না দেয়, তাহলে তাদের মাঝে ইসলামের আলোটা ছড়াবে কিভাবে? স্পেস আগেও দিত, হয়তো নমিনেশন দেয় নাই, কারণ নমিনেশন তারা পেয়েছি মাত্র হয়তো 15টা 20টা আসনের জন্য, নমিনেশন দেওয়ার সুযোগ ছিল না। বাট এখন যখন তারা সারা দেশব্যাপী নির্বাচন করছে, নমিনেশন দেওয়ার সুযোগ হয়েছে, এখন তারা নারীদেরকে দিচ্ছে, তারা নন বিলিভারদেরকে দিচ্ছে। এটা জামাত ইসলামীর রাজনৈতিক কারণে এটা করা উচিত, এটার সাথে আমি দ্বিমত না হোক। কিন্তু আপনি প্রথম থেকে আপনার যেই সমর্থকরা আছে তাদেরকে ওভাবে গড়ে তুলতেছেন কিনা, ঠিক আছে? আপনি যদি একবার ক্ষমতায় যান, একেবারে উদারপন্থী একটা দল গঠন করেন, একসময় দেখেন আমরা ইসলামী ছাত্র শিবির বা জামাতের বিপ্লব ইসলামী বিপ্লব এই স্লোগান শুনেছি না? 5 আগস্টের পর শুনেছেন আপনি? আমি শুনি নাই। নারী তাকবীর থাকে, এখন আর ইসলামী বিপ্লব চায় না। কই কল্যাণ রাষ্ট্রের কথা বলছে তারা। ইসলামী বিপ্লবের মাধ্যমে কি ঠিক আছে। কল্যাণ রাষ্ট্র গঠন করা সম্ভব না? সম্ভব, এটা তো ব্যাখ্যার ব্যাপার, কিন্তু আপনি তো স্লোগান সরে আসতেছেন, এটা তো বোঝা যাচ্ছে। তো ফলে এখানে ব্যাপারটা হচ্ছে যে আপনি আসতে পারেন, কিন্তু আপনার যে রোড লেভেলের মানুষগুলা, তাদেরকে ওই শিক্ষাটা প্রথম থেকে দিয়ে আসতে হবে। হুট করে আপনি সরে দাঁড়াবেন, আমাদেরকে শিখাইছেন অন্য কিছু, তখন এখানে একটা ব্যাকল্যাশ খাওয়ার সম্ভাবনা আছে। ওই ব্যাকল্যাশের সুযোগ নিবে ওরা, এক্সট্রিমিস্টরা। ঠিক আছে, সময়ের সাথে তাহলে মানে চলা বা সময়ের মতো করে ব্যাখ্যা করার কোনো সুযোগ? সময়ের সাথে সাথে আপনি কেন চলছেন? সময়কে আপনার দিকে চালান, এটাই তো আমাদের ইসলামী বিপ্লবের কথা হওয়ার কথা ছিল। তাহলে কল্যাণ রাষ্ট্রের ধারণাটাকে আমরা ইসলামী বিপ্লবের মধ্যে নিয়ে আসবো। ইসলামী বিপ্লবের মধ্যে নিয়ে আসতে পারেন। আপনি তো মনে করেন আপনার লিটারেচারগুলো কীভাবে কায়েম করছেন, ঠিক আছে? আপনি চেঞ্জ হয়ে গেলে হুট করে আমি বলতেছি যে বিপর্যয় ঘটবে, ওই বিপর্যয়ের ব্যাকআপটা কী দিবেন? এখানেই হচ্ছে আমাদের আলোচনা। আপনি যেমন ইসলামী মেথোডোলজি, তাদের রাজনৈতিক চিন্তাধারা চেঞ্জ হতে পারে, কোনো অসুবিধা নেই, এবং সেটা রাষ্ট্রের কল্যাণ হতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু কি মানে একটু এলাবোরেট অথবা একটু ডেভেলপড এভাবে বলা যায় না? চেঞ্জ এবং ডেভেলপ প্রায় কাছাকাছি শব্দ। হ্যাঁ, বাংলায় যদি অর্থ করেন পরিবর্তন, আবার কেউ কেউ আরো সুন্দর বাংলা বললে হচ্ছে বিকাশ। জি, ঠিক আছে, ক্রমবিকাশ। ঠিক আছে, তো এগুলো কাছাকাছি শব্দ। পরিবর্তন শব্দটার মধ্যে একটা নেগেটিভিটি আছে। হ্যাঁ হ্যাঁ, তো এগুলো হচ্ছে আলংকারিক, র্যাটরিক, শব্দের মধ্যে অনেক রাজনীতি থাকে। এই রাজনীতির মধ্য দিয়ে আমাদের কিন্তু বাস্তবিকভাবে আপনি প্র্যাগম্যাটিকভাবে যদি চিন্তা করেন, তাহলে বিষয়টা কিন্তু খুব একটা মানে অনেক কিছু হয়ে গেছে এরকম না। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার আর কি।
আপনি বাংলাদেশের রাজনীতির সাথে আছেন এবং এটি নিয়েই বলছিলেন যে আসলে বাংলাদেশের কেন উত্থান হলো বা এটির জন্মই বা কেন হয়েছে, বাট সেই জায়গা থেকে আপনি যেমনটি বলছিলেন যে এখন যেহেতু জামায়াত অনেকটা সেন্ট্রাল রাইটিস্ট হয়ে যাচ্ছে, সো বাংলাদেশ কি তাদের যে ডিমান্ড ছিল বা তাদের যে গ্রহণযোগ্যতার জায়গাটা বা তাদের যে কাজের ক্ষেত্রটা সেই জায়গাটা থেকে কিছুটা সক্রিয়, কিছুটা সংকুচিত হয়েছে কিনা? না, একদমই না, একদমই সংকুচিত হয়নি। কারণ জামাত ইসলামের কাজ করবে, বিশেষ করে বৃহত্তর ইসলামপন্থীদের নিয়ে কাজ করবে। আবার বাংলাদেশের নীতিমালা এমন না যে ইসলামপন্থীদের বাইরে কাজ করবে, ইসলাম বিরোধী কাজও করবে, এমন না। হ্যাঁ, আমাদের পলিসি হচ্ছে আমরা ইসলামপন্থীদেরকে নিয়ে কাজ করব, বৃহত্তর ধর্মীয় গোষ্ঠী যারা যে কোনো ধর্মের তাদেরকে সম্মান এবং তাদের নিরাপত্তা এবং তাদের অধিকারকে সংরক্ষণের মাধ্যমে আমরা একটা বাংলাদেশ গঠন করতে চাই, যেটাকে আমরা নাম দিয়েছি বাংলাদেশ পন্থা। এটাই হচ্ছে বাংলাদেশের পন্থা। এবং আপনি যেটা বলছেন যে আমাদের কোনো ক্ষতি হচ্ছে কি না, না, ব্যাপারটা এরকম না। আপনি দেখেন, আমি আরেকটা হাইপোথিসিস দিতে পারি যে আশঙ্কা করা হচ্ছে বাংলাদেশে বিএনপি 10 থেকে 20 বছরের মধ্যে ডেস্ট্রয়, একদম নাই হয়ে যেতে পারে। কারণ বিএনপি যে রাজনীতি শুরু করেছে সেন্ট্রাল রাইট, সেই সেন্ট্রাল রাইটের জায়গাটা সেন্ট্রাল লেফটের দিকে যখন ধাবিত হবে, বিএনপি কলাপস করবে, মোরালি কলাপস করবে এবং তারা জেনারেশন হারাবে। বিশেষ করে আপনি দেখেন আমাদের জেনজি যাদেরকে বলা হচ্ছে, কয়জন ছাত্র দলের সাথে সম্পৃক্ত? খুবই কম। পরবর্তী যে জেনারেশন, আমাদের পরবর্তী যে জেনজির পরে যে জেনারেশন, এটা তো আরও সুপার স্মার্ট। এরা তো হানাহানি মারামারির রাজনীতি বিশ্বাস করে না। হ্যাঁ, এরা ইপটিজিংয়ের রাজনীতি বিশ্বাস করবে না। এরা হচ্ছে আপনার মানে একাডেমিয়ার বাইরের যে ইন্টেলেকচুয়াল পলিটিক্স, এটার বাইরে বিশ্বাসই করবে না। তো সেই জায়গায় তো বিএনপি এখনই হার মেনে যাচ্ছে। আগামী 20 বছরের মধ্যে কিন্তু তারা কলাপস করবে যদি এটা হতে থাকে। বিএনপি যদি ব্যাক করতে না পারে পলিসিগতভাবে, আমার মনে হচ্ছে না তারা ব্যাক করতে পারবে, কিংবা তাদের আচার আচরণ এবং পলিটিক্যাল মুভ দেখে মনে হচ্ছে না তারা খুব একটা ব্যাক করবে। এই যে ভ্যাকিউমটা তৈরি হবে, স্পেসটা তৈরি হবে, এই স্পেসটা সেন্ট্রাল রাইট বলতে শুধুমাত্র ইসলামিস্টদেরকে দিয়ে হবে না। এটা বৃহত্তর একটা সেন্ট্রাল রাইট। প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে শুরু করেছেন, ওই জিনিসটা এখনও ভ্যাকিউম আছে, এটা থাকবে। জামাত কি জায়গাটা নিতে পারছে না? না, জামাতের জায়গা নিবে, জামাতের জায়গা নিবে, তার বৃহত্তর একটা সমর্থন আছে, কিন্তু সেন্ট্রাল রাইটটা খালি হয়ে যাবে। হ্যাঁ, তো ওই জায়গাটাতে তাহলে তো কারো না কারো পৌঁছাইতে হবে। ওইটা আবার এনসিপি নিতে পারবে না, আমি বলে দিচ্ছি। এনসিপি ওটা ওই জায়গায় আসতে পারবে না, বর্তমান যে এনসিপি আছে। ঠিক আছে, এনসিপি যেটা করবে, আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে সেন্ট্রাল লেফটের যে একটা মানে একটা যে ভ্যাকিউম, যে স্পেস, ওইটাতে একটা প্রতিযোগিতা শুরু হয়েছে সেন্ট্রাল লেফটের, যে আওয়ামী লীগের যে জায়গা। ওই প্রতিযোগিতার মধ্যে দুইজন প্রতিযোগী, একটা হচ্ছে এনসিপি আর একটা হচ্ছে বিএনপি, কে আগে পৌঁছাইতে পারে। হ্যাঁ, ঠিক আছে। তো এই মুভের মধ্যে আপনি দেখবেন সেন্ট্রাল লেফটের যে ইয়াটা, এটা কিন্তু 71কে টেনে আনতে হবে। আপনি খুব সূক্ষ্মভাবে খেয়াল করেন, সেন্ট্রাল লেফটের রাজনীতিকে 71কে কেন্দ্র করে। 71কে আপনি যখন আগ্রাতে যাবেন, ভারতের সংস্পর্শে আপনাকে যেতেই হবে। রাইট, ঠিক আছে। তো ফলে এই সেন্ট্রাল লেফটে এনসিপি যদি যায়, আর বিএনপি যদি সেন্ট্রাল রাইট থেকে সেন্ট্রাল লেফটে যায়, তার অধপতন হবে। ওই জায়গায় যদি এনসিপিতে যেই অন্তর্কুন্দল শুরু হয়েছে যদি টিকে থাকতে পারে, তারা যদি ওইটাকে ফিল আপ করতে পারে, তাহলে তো ভালো। কিন্তু সেন্ট্রাল রাইটটা খুবই খালি। এনসিপি এখনো দিল্লি না ঢাকা স্লোগান দিচ্ছে কেন তাহলে? দিল্লি না ঢাকা, ওটা দিতে পারে। আপনি দিল্লি না ঢাকা, তারপরে মুসাদের বিরুদ্ধে কথা বলবেন, সিআইএর বিরুদ্ধে কথা বলবেন, পাকিস্তানের বিরুদ্ধে কথা বলবেন, কিন্তু এগুলো হচ্ছে পলিটিক্যাল র্যাটরিক। কিন্তু রাজনীতিতে সম্পর্কটা হয় গোপনে, ঠিক আছে, মানে পর্দার বাইরে। আপনি এমনও হয় যে রাজনীতিতে যে মানে ইয়াকে নরেন্দ্র মোদীকে বলা হবে যে আমি আমার রাজনীতিকে বাঁচানোর জন্য, যেহেতু আপনাদের প্রতি সবাই সংক্ষুব্ধ, ফলে আমার জনতাকে একটু রাজনীতিটা যেন আমাদেরকে বিশ্বাস করে আপনার বিরুদ্ধে কথা বলবো।
আপনি এটা মাইন্ড করবেন না, অসুবিধা নেই, এগুলো ওরা বুঝে, ঠিক আছে। আপনি তখন রয়ের বিরুদ্ধে কথা বলবেন, ইচ্ছা মতো বলবেন, কিন্তু আপনি আলটিমেটলি রয়ের পারপাস সার্ভ করতেছেন, আপনি আলটিমেটলি মোদির পারপাস সার্ভ করতেছেন। তো পলিটিক্যাল র্যাটরিক দিয়ে আপনার মাঠে যেটা হচ্ছে, ভয়েসের মাধ্যমে যেটা হচ্ছে, ওইটাকে আপনি মৌলিক রাজনীতি ধরতে পারবেন না, কখনো ধর না, ঠিক আছে। তো যেমন বিএনপি তো বলে যে আমরা তো ভারত বিরোধী, ভারতের আগ্রাসন বিরোধী রাজনীতি করছি, ঠিক আছে, তারা তো বলছে, তারা এখনো বলে, কিন্তু কার্যত তো সেটা না। ফায়েজ ভাই, আমাদের বাংলাদেশের শহীদ ওসমান হাদি তার শাহাদাতের পর এই মুহূর্তে তরুণ রাজনীতিবিদ যারা, বা বিশেষ করে জুলাই যোদ্ধা যারা ছিলেন, জুলাইতে অগ্রণী ভূমিকা পালন করেছেন, তাদের জীবনের হুমকি আমরা বিভিন্ন জায়গা থেকে পাচ্ছি, বা তাদের জীবন নিয়ে আমরা অনেকটা আশঙ্কিত। হ্যাঁ, সেই জায়গাতে বাংলাদেশের শীর্ষ নেতৃত্ব যারা আছেন, ইনফ্যাক্ট আপনারাও যারা বিভিন্ন দায়িত্ব পালন করছেন, আপনারা কি আপনাদের জীবন নিয়ে কোনোভাবে আশঙ্কা বোধ করেন? আমাদের শহীদ শরীফ ওসমান হাদি ভাই, উনি মানে শহীদ হলেন, তারপরে যে জীবনের নিরাপত্তার যে সংখ্যাটা, এটা কিন্তু একটা পলিটিক্যালি খুবই আলোচিত বিষয় এখন। দেখেন যে আমি নিজেও কিন্তু ব্যক্তিগতভাবে আমার ফেসবুকে ইনবক্সে অনেকগুলা ডেথ থ্রেট পাইছি, লাইফ থ্রেট পাইছি, ফেসবুকে লিখেছি এগুলো নিয়ে। কিন্তু আমাদের দলের বা আমাদের প্ল্যাটফর্মে যিনি প্রধান আহ্বায়ক আলী হাসান জুনায়েদ ভাইকে অনেকগুলো থ্রেট দিচ্ছে, এবং বিশেষ করে আপনি জানেন যে হাদি ভাইয়ের শহীদ হওয়ার পর একটা প্রোগ্রামে, একটা শাহবাগে একটা প্রতিবাদ সমাবেশে তিনি স্পষ্ট বলেছেন যে শহীদ মিনারে, শাহবাগে না, এটা শহীদ মিনারে হয়েছে, যে উনি বলেছেন যে দিল্লির কসাই, গুজরাটের কসাই বাংলার কসাইকে আশ্রয় দিয়েছে। তো এই ধরনের এই যে বক্তব্যটা ছিল, এটা নিয়ে ভারতীয় মিডিয়াতে তুমুল আলোচনা, এবং এটা নিয়ে নানামুখী তার বিরুদ্ধে এক ধরনের ন্যারেটিভ হাজির করা হচ্ছে, কিভাবে তাকে থ্রেটের মাধ্যমে ভীত সন্ত্রস্ত করা যায়। তো এইগুলো নিয়ে নানামুখী আমরাও শঙ্কিত, এবং বিভিন্ন অনলাইন মিডিয়া বা আলী হাসান জুনায়েদ ভাই সত্যিকার অর্থে থ্রেটে আছে। তো আপনি জানেন যে বাংলাদেশে কয়েকদিন আগে যে সরকারিভাবে একটা আমরা ঘোষণা পাইছি যে মানে গানম্যান দেওয়া হচ্ছে নিরাপত্তার জন্য। এই যে এনসিপির মানে প্রথম সারির কয়েকজন নেতাকে দেওয়া হচ্ছে, তাহলে তো আপনি এনসিপিকে দিচ্ছেন কেবলই, কিন্তু অন্যান্য যে প্ল্যাটফর্মের জুলাইয়ের অন্যান্য যোদ্ধা আছে তাদেরকে দিবেন না। এমনও তো হতে পারে যে তো জানে যে যাদেরকে আপনি গানম্যান দিচ্ছেন তাদেরকে মারবো না, বাইরের গুলাকে খতম করে দেব, এমনও তো হতে পারে। তো ফলে এগুলা আসলে সরকারি এক ধরনের বিমাতাসুলভ আচরণ আমি মনে করি। তো এখানে জুনায়েদ ভাইয়ের নিরাপত্তা নিশ্চিত করা উচিত, এবং বাংলাদেশের যারা থ্রেটের হুমকির মুখোমুখি হচ্ছে তাদেরকে নিরাপত্তা দিতে হবে। ইনকিলাব মঞ্চের যারা হুমকি মোকাবেলা করছে তাদেরকেও নিরাপত্তা দিতে হবে। এভাবে গানম্যান আসলে কয়জনকে বা দেওয়া সম্ভব? আপনি গানম্যান না দিয়েও নিরাপত্তা নিশ্চিত করতে পারেন, কিন্তু আপনাকে নিশ্চিত করতে হবে যে জানাইতে হবে, বিশ্বাস করাইতে হবে যে আমি তোমাকে নিশ্চিত করতে পারতেছি যে সিকিউরিটি দিতে পারতেছি, ঠিক আছে। মূল প্রবলেমটা হলো জাতিগতভাবে আমাদেরকে বাংলাদেশের মানুষকেই নিরাপত্তা দিতে পারতেছে না এই সরকার। হ্যাঁ, এটার মাধ্যমে এক ধরনের রদবদল করছে, যে ডক্টর খলিলুর রহমানকে এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে, জাহাঙ্গীর সাহেবকে অন্য আরেকটা মন্ত্রণালয়ে দিয়েছে। এগুলোর মাধ্যমে রদবদল করলে তো হবে না। আপনি রদবদল তো এর আগেও হয়েছে। তো আমরা মনে করি যে কেবলই রাষ্ট্রীয় নিরাপত্তা যদি দিতে যান, তাহলে গানম্যান যদি দিতে যান, তাহলে জুলাইয়ের প্রথম সারির সব নেতাকে দিতে হবে, সকল নেতাকে দিতে হবে। সেটা কতজন? 100 জনকে দেন, আপনি 200 জনকে দেন, দিতে হবে। আপনি যদি বলেন যে আমি পারতেছি না, আমার কাছে ওই সামর্থ্য নাই, তাহলে একদমই দেন না, দিয়েন না একদম, ঠিক আছে। হ্যাঁ, ডাকসু ভিপিকে দেখলাম তিনি এই গানম্যানের প্রস্তাবনাকে প্রত্যাহার করেছে। হ্যাঁ, এরকম প্রত্যাহার করেছে অনেকে আছে, তারা ব্যক্তিগত সিকিউরিটি নিয়ে চলাফেরা করছে, ঠিক আছে। আবার অনেকের আছে যে ব্যক্তিগত সিকিউরিটি নেওয়ার সামর্থ্য নাই, এমনও তো থাকতে পারে, কিন্তু উনি জুলাই যোদ্ধা। তো এই জিনিসগুলোকে আমাদের রাষ্ট্রের বিবেচনা করা উচিত।
এটা হচ্ছে ব্যাপার। শরীফ ওসমান হাদির যে শাহাদাত, তাকে তো আসলে আমরা যেমনটা দেখেছি তিনি ভারতীয় আগ্রাসনের বা আধিপত্যবাদের বিরুদ্ধে তিনি অবস্থান নিয়েছিলেন এবং কালচারাল ফ্যাসিবাদের বিরুদ্ধে তার একটা সুস্পষ্ট অবস্থান ছিল এবং সেই জায়গা থেকে তিনি ইনকিলাব কালচারাল সেন্টার নামে একটা সেন্টার তিনি প্রতিষ্ঠা করেছিলেন। তার যে মানে চিন্তা দর্শন, হ্যাঁ, এবং রাজনীতি এবং কালচারের সাথে তিনি যে একটা সমন্বয় ঘটাতে পেরেছিলেন এবং সমন্বয় ঘটিয়ে তিনি সেটাকে যে বাংলাদেশের ধারার মধ্য দিয়ে বিকশিত হবার জন্য তিনি যে লড়াইটা চালিয়ে যাচ্ছিলেন, এই লড়াইটা আগামী দিনে কিভাবে ছাত্র জনতা কন্টিনিউ করবে এবং এই যে দর্শনটা তার, এটাকে কিভাবে জিইয়ে রাখা সম্ভব? এটা সুন্দর একটা প্রশ্ন। বিশেষ করে শরীফ ওসমান হাদি তিনি আসলে আমাদের রাজনীতি এবং 24 পরবর্তী যে রাজনীতি এটার গতিপথ নির্ণয়ের জন্যে এক মানে পথ প্রদর্শক হিসেবে শরীফ ওসমান হাদি অত্যন্ত কার্যকর ভূমিকা রেখেছেন। বিশেষ করে উনি যতদিন জীবিত ছিলেন, এই জন্য আমি বলি যে জীবিত ওসমান হাদির চেয়ে মৃত ওসমান হাদি বহুগুণ শক্তিধর। কারণ জীবিত যখন ছিলেন তার কথাবার্তা, তার আচার আচরণ, তার প্রতিবাদ, এগুলো আমরা যারা রাজনৈতিক সচেতন এই খুব ক্ষুদ্র একটা মহল দেখত। কিন্তু তিনি যখন শাহাদাত বরণ করলেন, এরপর গোটা মানুষের, গোটা বাংলাদেশের কাছে পৌঁছে গেলেন একদম। ঠিক আছে, তিনি রাজনৈতিকভাবে আপনি দেখেন তার রাজনৈতিক চিন্তাটা কেমন ছিল। তিনি একটা জায়গায় লিখছেন যে একটা বিকল্প মূল ধারা তৈরি করতে হবে আমাদেরকে, রাজনৈতিক বিকল্প মূল ধারা ও স্বাধীন সার্বভৌম একটা সীমানা নির্মাণ করতে হবে। ঠিক আছে, সীমান্ত নির্মাণ করতে হবে। তো রাজনৈতিক মূলধারাটা কি আপনি ভালো করে খেয়াল করেন। রাজনৈতিক মূলধারা, বিকল্প মূলধারা, বিকল্প মূলধারা। আচ্ছা, মূলধারা কয়টা আছে বাংলাদেশে? আমি যে প্রথমে আমাদের কথাবার্তার প্রথমে যে বলছি যে রাইট, সেন্ট্রাল লেফট, সেন্ট্রাল রাইট, এই যে তিনটা ধারা, তাহলে আরেকটা বিকল্পর কথা বলছেন উনি, এবং তার সামগ্রিক কথাবার্তা, প্রতিবাদ, সমগ্র কিছুকে যদি আপনি একত্র করেন তাহলে আপনি দেখতে পারবেন উনি সেন্ট্রাল রাইটকেই বোঝাচ্ছেন। বিকল্প একটা রাজনৈতিক, উনিই বুঝতে পেরেছেন যে বিএনপি যেই জায়গা থেকে রাজনীতি করছিলেন ওই জায়গাটা, স্পেসটা খালি হয়ে যাবে। ঠিক আছে, তারপরে তিনি বলছেন যে একটা স্বাধীন সার্বভৌম সীমান্ত তৈরি করতে হবে আমাদেরকে। অর্থাৎ যেই সীমান্তটা এখন আছে এই সীমান্তটা আমাদের জন্য থ্রেট। ইন্টারেস্টিং ব্যাপার হলো উনি একটা বই লিখেছেন, কবিতার একটা বই আছে তার, মানে তো লাভাই লাল শাক পুবের আকাশ এই নামে। হ্যাঁ, তো এই বইয়ে তিনি একটা ছদ্মনাম ব্যবহার করেছেন। ওই ছদ্মনামের হলো যে সীমান্ত শরীফ। হ্যাঁ, খেয়াল করেন তো সীমান্ত শরীফের ব্যাখ্যাটা কি? সীমান্ত কেন রাখলেন? সীমান্ত হচ্ছে 2011 সালের সেই ফেলানিকে হত্যা করে কাঁটাতারের সাথে যখন বিএসএফ ঝুলিয়ে রাখে তখন সীমান্তকে স্মরণ করা হয়েছে। আপনার সীমান্তের আশপাশে যে নাগরিক সমাজ, এই নাগরিকদেরকে যখন দেখা মাত্রই শুট করে তাদেরকে হত্যা করা হয়, কৃষকদেরকে, কুলি মজুরদেরকে, দিন মজুরদেরকে, গরিব মানুষকে, তখন সেই সীমান্তকে স্মরণ করা হয়েছে। এবং বিশেষ করে আপনি জানেন যে একটা জরিপ এই গত 11 মাসে, মানে এই বছরের 11 মাসে প্রায় 34 জনকে হত্যা করেছে সীমান্তে 2025-এ। হ্যাঁ, আপনার বিবিসির একটা রিপোর্ট আমি দেখলাম। তারপরে আপনার 24-এ প্রায় 32 জনকে হত্যা করেছে। 23 সালে প্রায় 30 জনকে হত্যা করেছে। এই যে সীমান্তের মধ্যে যে হত্যাযোগ্যতা চলতেছে, তাহলে স্বাধীন হলে তো হত্যা হওয়ার কথা না, মানে তাদেরকে খুন করার কথা না, পরাধীন। এই জন্যে হাদি ভাই বলছেন যে একটা মানে স্বাধীন সীমান্ত তৈরি করতে হবে আমাদেরকে। এই জিনিসগুলোকে আপনি চিন্তা করলে এবং ভাবলে এবং গবেষণা করলে আপনি তার রাজনৈতিক চিন্তা দর্শন বের করে ফেলতে পারবেন।
এবং তিনি নারী তকবীর বলতেন, ঠিক আছে। তিনি আবার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলকে অ্যাকোমোডেশন করে রাজনীতি করতেন। তিনি আপনার কিছুদিন আগে হাটাজারি মাদ্রাসায় সম্ভবত আমি উনি একটা বক্তৃতা দিচ্ছেন ওই মাদ্রাসার ইয়াতে, মানে মাহফিলে। তিনি বলছেন, আপনারা একটা পত্রিকা বের করলে ওটার নাম দিবেন দৈনিক হাটাজারি, আচ্ছা, আরেকটু ভালো করে যদি নাম দেন তাইলে হেফাজত, আরেকটু ভালো করে যদি নাম দেন ওইটার নাম দিবেন মুসলিম। তাহলে আপনি তো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানকে জায়গা করে দিলেন না। তাহলে এরা তো আমার দেশের মানুষ, এরাও তো আমার উম্মার ভেতরে পড়ে। সুতরাং আমাদেরকে উদার হইতে হবে। এই যে সেন্ট্রাল রাইটের যে দর্শন, এটা দেখেন। হ্যাঁ, তারপরে তিনি যখন কথা বলতেন, বিশেষ করে হাদি ভাই যখন কথা বলতেন, তিনি একটা অভিভাবকত্বের জায়গা থেকে কথা বলতেন। তিনি কারোর প্রতি বায়াস্ট হয়ে কথা বলতেন না। নয় জামাতের প্রতি বায়াস্ট, নয় এনসিপির প্রতি বায়াস্ট, নয় হচ্ছে সুন্নিদের প্রতি বায়াস্ট, কিংবা অন্য ধর্মে রাজনৈতিক মানুষের কাছে। তিনি যখন কথা বলতেন তিনি এভাবে বলতেন যে এনসিপিকে শাসাচ্ছেন কীভাবে দেখেন। উনি বলতেছেন যে তোমরা নিজেরা মাস্টার মাইন্ড হইতে গেলা কেন, মানে 5 আগস্টের পর। অর্থাৎ এখানেই তো তোমরা ফাটল সৃষ্টি করলা আমাদের স্বাধীন রাষ্ট্রে, একটা তোমরা মাস্টার মাইন্ড হইতে গেলে কেন, এটা একটা। তারপরে উনি জামাতের ব্যাপারে বলতেছেন যে শহীদ আল্লামা সাইদি এবং শহীদ নিজামীর জামাতকে আমরা ভারতের কোলে ঢলে পড়তে দিব না। এই যে অভিভাবকত্বের জায়গা থেকে। বিএনপিকে বলছে শহীদ জিয়াউর রহমানের সেই বিএনপিকে আমরা ভারতের হয়ে যেতে দিব না। হ্যাঁ, অর্থাৎ তিনি অভিভাবকত্বের জায়গা থেকে জিনিসগুলোকে ট্রিট করছেন। অর্থাৎ তিনি সবার জন্য সমান ছিলেন। এই জন্যে আপনার তার জানাজায় উপচে পড়া ভিড়, একেবারে লক্ষ লক্ষ মানুষ। আমরা জানতে পেরেছি যে মিডিয়ার সুবাদে যে প্রায় 15 লক্ষ মানুষ ওখানে সমবেত হয়েছিলেন। তো ঠিক আছে, তো এই যে তার চিন্তা দর্শনগুলোকে আপনি যখন বিশ্লেষণ করবেন, তাহলে আপনি দেখবেন সেন্ট্রাল রাইট রাজনীতিটা। এবং মজার বিষয় হলো আমাদের আলী হাসান জুনায়েদ ভাই বাংলাদেশের আহ্বায়ক এবং রাফি সালমান রিফাত ভাই আমাদের প্রধান সমন্বয়কারী। ওনাদের বরাতে আমি জানতে পেরেছি যে ভাই শহীদ ওসমান হাদি ভাই বলেছেন যে আমি 2টা বছর ইনকিলাব মঞ্চ করতে চাই, 2 বছর পর আমি রাজনীতিতে মুভ করব। হ্যাঁ, তো একটা নিজে পার্টি করব, ওই পার্টিতে প্রয়োজনে আমি একাই থাকব, যত ছোট হোক, জোনায়েদ সাকিবের মতো একা একা চিল্লাইতে থাকব ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে। হ্যাঁ, উনি এভাবেই বলছেন কথাটা। অর্থাৎ তিনি সেন্ট্রাল রাইটিস্ট ছিলেন। তারপরে উনি আরেকটা জায়গায় গিয়ে বলতেছেন যে আপনারা ইসলামের কথা বলেন, ঠিক আছে, আপনারা যদি ইনসাফের কথা বলেন, তাহলে ইনসাফ যদি কায়েম হয়ে যায় তাহলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আপনার সাথে থাকবে। ইসলাম বললে একটু পিছ মারবে, কিন্তু ইনসাফ বললে থাকবে, কারণ ইনসাফ তো সবার দরকার আছে। হ্যাঁ, তো ইনসাফ যদি সত্যিকার অর্থে প্রতিষ্ঠা হয়ে যায় তাহলে ইসলামের 80% প্রতিষ্ঠা হয়ে যায়। ইয়েস, তো এই যে জিনিসটা পলিটিক্যাল শব্দ বা রেটরিক চেঞ্জ করে দেওয়ার মাধ্যমে আপনি জিনিস একটাই করছেন, একই জিনিস করতেছেন, কিন্তু আপনি ভিন্ন কায়দায় পৌঁছালেন। তো এটা সেন্ট্রাল রাইটের যেই মোটিভ, মনন, দর্শন সব কিছু আমরা মানে শরীফ ওসমান হাদি ভাইয়ের মধ্যে দেখতে পেয়েছি। এখন যে ইনকিলাব মঞ্চ, তারা কি হাদির এই দর্শন, এই চিন্তাকে লালন করে আগামী দিনের নতুন একটা বাংলাদেশ গড়বার পথ তৈরি করতে পারবেন? এটা পারবে কি না এটা বলা যাচ্ছে না এখনো, কারণ মুখপাত্র জাবের এই যে বর্তমান যে হাল ধরেছে, তারা পলিটিক্যালি জিনিসটাকে কীভাবে নিচ্ছে আমি জানি না। শরীফ ওসমান হাদি ভাইকে পাঠ করার বিষয় আছে এবং তাকে নিয়ে গবেষণা হওয়া উচিত। এই যে জিনিসগুলো গবেষকদেরকে বের করে আনতে হবে, সূক্ষ্ম বিষয়গুলো অ্যানালাইসিস করে, এবং তাকে নিয়ে যথেষ্ট পরিমাণে আমি মনে করি একটা সমৃদ্ধ একটা মানে লিটারেচার হওয়া উচিত। তার বক্তব্যগুলো, তার লেখাগুলো, তার কবিতাগুলোকে
রিসার্চ করে ওখান থেকে তার রাজনৈতিক একটা বয়ান তৈরি করতে হবে। হ্যাঁ, এটা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বিশাল একটা ব্লাস্টিং পয়েন্ট হতে পারে। ফলে এই জায়গাগুলোকে নিয়ে ইনকিলাব মঞ্চের যারা হর্তাকর্তা আছেন তাদেরকে ভাবতে হবে এবং তার সত্যিকার পলিটিক্যাল সমাজটা কি, তিনি কি চাইতেন, ওই লাইনে আগাইতে হবে। আমার মনে হচ্ছে ওনাকে নিয়ে কিছু গবেষণা করা উচিত এবং তার পক্ষে এবং তার কথাগুলো নিয়ে একটা লিটারেচার সমৃদ্ধ করতে হবে, এই আর কি। আপনার যে বইটা ছিল মানুষ মূলত শিবির, আপনি বলছিলেন যে মানবিক কাজ করার কারণে মানুষকে শিবির হিসেবে ট্রিট করছে। আপনি আর ঠিক কী কী সিমটম খুঁজে পেয়েছেন যে মানুষ আসলে কোন কোন কারণে অন্য একজনকে মিস্টার XYZকে শিবির হিসেবে চিহ্নিত করে? শিবির হিসেবে চিহ্নিত করে ব্যাপারটা হচ্ছে, আমি এই বইয়ের প্রথম যে অধ্যায়টা, এই অধ্যায়ের শিরোনাম দিয়েছি মানুষ যেভাবে শিবির হলো। হ্যাঁ, এই বইয়ের রিভিউ করছে পিনাকি ভট্টাচার্য দাদা। হ্যাঁ, আচ্ছা, বাংলাদেশের একজন অনেক বড় ইন্টেলেকচুয়াল, যিনি বিদেশে প্যারিসে থেকে এই ফ্যাসিস্টের বিরুদ্ধে এবং ভারতীয় যে আগ্রাসন বিরোধী যে ন্যারেটিভগুলো এগুলোকে জীবন্ত করেছে। তো তিনি এই বইয়ের রিভিউ করেছেন। তো তিনি বলেছেন যে এই বইয়ে দর্শন, ইতিহাস এবং রাজনীতি, এই তিনটা জিনিস তিনি বলেছেন আর কি ওনার ভাষায়। তো যাই হোক, তো এই যে মানুষ যেভাবে শিবির হলো, এই অধ্যায়ের মূল বিষয়টা হচ্ছে এরকম যে এটা একটা ফিলোসফিক্যালি যে আপনার শহরায়ন, নগরায়ন, বিদ্যুতায়ন, প্রযুক্তিকায়ন শব্দগুলো এরকম করে দিয়েছে। এই সকল সভ্যতার সঙ্গে মানুষের সাথে একটা ঐতিহাসিক সম্পর্ক এবং মানবিক যত গুণাবলী আছে, মানুষের মাঝে যত সৌন্দর্য আছে, সব কিছু হলো মানুষের পারম্পর্য একটা দায়। ভালো কিছু করছে এটা হচ্ছে মনুষ্যের দায়। খারাপ কিছু করছে, নেতিবাচক কিছু করছে, ধ্বংসযোগ্যতা চালাচ্ছে, এটা হচ্ছে অমনুষ্যের দায়। ঠিক আছে? তো এখন মনুষ্যের দায় থেকে যখন একটা মানুষকে বিবেচনা করেন, এই ভালো কাজগুলো থাকার কারণে সে মানুষ হওয়ার কথা ছিল, কিন্তু আলটিমেটলি আমরা বলছি সে শিবির। ঠিক আছে? তো মানুষ হওয়ার জন্য যে সমস্ত দায় থাকার কথা, একজন মানুষকে হেল্প করা, একজন অসহায় মানুষকে সহযোগিতা করা, তাকে বলছেন আপনি শিবির। সে ধর্ম পালন করছে, পৃথিবীর সমস্ত ধর্মের একটাই নীতি, সেটা হচ্ছে কি ভালো হও, ভালো করো, তাই না? আপনি যদি বলেন, তো এই যে ভালো, সেই ধর্ম পালন করতে গিয়ে অর্থাৎ ভালো হতে যে কেউ যদি টাকনোর উপর প্যান্ট পরে তাকে বিশ্ববিদ্যালয়গুলোতে চিহ্নিত করা হয়েছে ছাত্রলীগ করতে, যে সে সম্ভবত শিবির করে। 5 ওয়াক্ত নামাজ পড়লে আপনি বলছেন শিবির করে। ঠিক আছে? কাউকে সহযোগিতা করছে শিবির করে। জাকাত নিয়ে আলাপ আলোচনা চলছে, এক বন্ধু আরেক বন্ধু, তাকে বলছেন শিবির করে। আমি আমার বিশ্ববিদ্যালয় লাইফে জাকাতের ব্যাপারে আমরা একটা আলাপ আলোচনা করতেছিলাম, তখন এক ভাই, মানে ছাত্রলীগের বড় ভাই, এসে বলতেছে, কিরে তোরা কি শিবির করিস নাকি, জাকাত টাকা নিয়ে এত কথা বলতেছিস? তা আমি বলছি, ভাই আমি তো অ্যারাবিক লিটারেচার স্টুডেন্ট, আপনি জানেন, মাদ্রাসায় পড়ছি, শিবির করতে হবে ভাই। এটা ওনাকে এভাবে বলে, ও স্যার ঠিক আছে, শিবির করিস না, এমনি জাকাত নিয়ে আলোচনা কর। এই যে আপনি ফ্রেমিংটা করছেন, আমরা একটা ধর্মকর্ম নিয়ে কাজ করলে, ভালো হওয়ার চেষ্টা করলে, ফলে এই জিনিসগুলো রীতিমতো হয়েছে এক। তারপরে আপনার একই রকমের অবস্থা, মানে আমাদের এখানে এই মানুষ মূলত শিবির বইয়ে আরেকটা ঘটনা এরকম আছে যে সুবহানিয়া আলিয়া কামিল মাদ্রাসায় একজন ভাই, সিনিয়র একজন ভাই ছিলেন, ওনার কাছে পড়াশোনার জন্য রীতিমতো সবাই মানে প্রাইভেট পড়ার জন্য আর কি, জুনিয়ররা গণিত পড়ার জন্য, ইংরেজি পড়ার জন্য, হাতের লেখা শেখার জন্য লাইন ধরতেন। তো ওনার প্রতি কেন লাইন ধরছে, অন্য কোনো স্টুডেন্ট কি নাই? এমনকি ও একজন শিক্ষক ছিলেন হোস্টেলে, উনি পর্যন্ত ওনার উপর বিরাগ বাজন হয়েছে, মানে তোমার কাছে কেন স্টুডেন্ট যায়, আমি তো শিক্ষক, আমার কাছে আসতে পারে না। তো সন্দেহ শুরু হলো, ওই ব্যক্তি, ওই ছেলে শিবির। আচ্ছা, হ্যাঁ, কারণ কি মারাত্মক লেভেলের সুন্দর ছিল তার লেখা, হাতের লেখা, হস্তলিপি এত সুন্দর ছিল বলার বাইরে।
আমি নিজেও ভাইকে ফলো করতাম। মানে হাতের লেখা হাতের লেখা সুন্দর, এটা শিবির হওয়ার কারণ। হ্যাঁ, এটা 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 শিবির হওয়ার কারণ, ঠিক আছে। তারপরে তিনি ভালো ম্যাথ পারেন, তারপরে তিনি ভালো ইংরেজি পারেন, ইংরেজিতে গ্রামাটিক্যাল খুব ভালো পারেন, ইংরেজিতে কথা বলার চেষ্টা করেন, কথা বলেন এবং শেখান। এই নানামুখী কারণগুলো স্টুডেন্ট ভালো হওয়ার কারণেও শিবির হিসেবে সন্দেহ করা। তাহলে মানুষের যে সমস্ত গুণাগুণ ছিল সেগুলোকে আপনি মানব ইতিহাস থেকে সরিয়ে শিবির ইতিহাসে পরিবর্তন করলেন, রূপান্তর করলেন। এই যে দর্শনটা, এই দর্শনটাকে আমি মানুষ মূলত শিবির নাম দিয়েছি। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এই দর্শনটা কি 5 তারিখের পর এখনো কি বলবৎ আছে? এটা বলবৎ আছে, এটা থাকবে, ঠিক আছে। আপনি জানেন যে আমরা মনে করছি শিবিরের উপর ছাত্রলীগ মানে এরকম নৃশংস হামলা চালাইছে বা তাদেরকে মৃত্যুযোগ্য করে তুলছে, হত্যাযোগ্য করে তুলছে, এরকম না ব্যাপারটা। বিএনপির আমলেও ঠিক ছিল। আমি যখন ছোট ছিলাম, একদম ছোট, তখন বিএনপির জোট সরকারই ছিল। 1-2টা শিবির দর ধৈরা ধৈরা জবাই কর, এই ধরনের স্লোগান হয়েছে সেই আমলেও। তখন জানতে চাওয়া হলো এরা কারা, তখন বলা হচ্ছে ছাত্রদল, ঠিক আছে। তো এই যে জিনিসটা এখনো কিন্তু আছে। আমরা 5 আগস্টের পর মনে করেছি সম্ভবত এটা থাকবে না। আপনি দেখেন যারাই 71-এর মুক্তিযুদ্ধকে টেনে এনে রাজনীতি করতে চাচ্ছে, তাইলে আপনি রাজনীতি যদি করতে চান আপনার প্রতিপক্ষকে ঘায়েল করতে হবে, তাহলে আপনি শিবির বলেন, ঘায়েল হয়ে যায়। রাজাকার বলেন, ঘায়েল হয়। আপনি যদি বলেন হচ্ছে যে সে 71-এর সাথে শিবিরের কি কোনো দ্বন্দ্ব আছে? ওইটা তো একটা ঐতিহাসিক আলাপ। এই 71-এর সাথে শিবির যেটা বলে যে তারা ছাত্র সংঘ ছিল তখন, এখন তো ইসলামী ছাত্র শিবির। 77 সনে ইসলামী ছাত্র শিবির হয়। শিবির যেটা বলে যে তারা 71-কে ধারণ করে, হ্যাঁ, সেটা তো সে বলছে। কিন্তু 71-কে টেনে এনে যারা রাজনীতি করতে চায় তারা তাদের না, এখানে ব্যাপারটা দেখেন, খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার। জামাত শিবির বলছে আমরা 71-কে ধারণ করি। জামাতের যে ভূমিকাটা 71-এ ছিল, তারা সেটা বলছে যে আমাদের ভূমিকাটা রাজনৈতিক ভুল ছিল, হ্যাঁ, এবং এটার কারণে নানামুখী বিচার আচারও হয়েছে, ঠিক আছে। আপনি একটা খেয়াল করেন, শেখ হাসিনার যে ট্রাইব্যুনাল ছিল, কাদের মোল্লা, মতিউর রহমান নিজামী, সাইদি, গোলাম আজম, সবার যে বিচারটা হলো, ঠিক আছে, তার মানে কি? তার মানে হলো যারা রাজাকার ছিল তাদের তো বিচার করলেন, হ্যাঁ। তাহলে এই জিনিসটা এখানে থেমে যাওয়ার কথা ছিল না। না, এটা তো একটা ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে না, এটা ঠিক আছে, এটা ক্যাঙ্গারু কোর্ট, এটা ভিন্ন আলাপ। এটা নিয়ে আমি মানুষ মূলত শিবিরে আলাপ করছি, আমার বইয়েও আলোচনা। ওই জিনিসটা তো ওখানে থেমে যাওয়ার কথা ছিল। অর্থাৎ যারা রাজাকার, যারা আলবদর, আশামস, আওয়ামী লীগের ভাষায় আর কি, তাদের তো বিচার আপনি করেছেন, তাই না? বিএনপি নানাভাবে এটার প্রতিবাদ করেছিল তখন, কিন্তু এখন সুরটা চেঞ্জ হচ্ছে বিএনপির আস্তে আস্তে আবার, হ্যাঁ। তাহলে তো ওই আলাপ ওখানে থেমে যাওয়ার কথা ছিল, কিন্তু আপনি 24 পরবর্তী সময়ে বিচার হয়ে গেছে একটা জিনিসের, তাহলে আপনি আবার তো জামাতকে রাজাকার বলতে পারেন না, ঠিক আছে। আপনি মোরালি চিন্তা করলে তো বলা হয় যে জামাত যদি ক্ষমা চায় তাহলে আমরা রাজনীতিতে তাদেরকে আর কিছু বলবো না। আমি গ্যারান্টি দিলাম, জামাত যদি আগামীকালকে 71-এর জন্য অফিসিয়ালি ক্ষমা চায়, পরের দিন আরেক ধরনের ন্যারেটিভ দেওয়া হবে যে জামাত দোষ করেছিল, এই জিনিসটা তারা নিজের মুখে স্বীকার করেছে, সুতরাং তারা আরো বড় রাজাকার। আচ্ছা, এটাকে আপনার জিয়ে রাখতে হবে, জীবন্ত রাখতে হবে। তারা যে অপরাধ করছে, তারা যে 71-এ দেশের বিরুদ্ধে কাজ করেছে, এটাকে জিয়ে না রাখলে আপনার রাজনীতি থাকবে না। অর্থাৎ রাজনীতি জিনিসটা কি? রাজনীতি জিনিসটা হচ্ছে আপনার প্রতিপক্ষের একটা দোষ পাইতে হবে এবং ওই দোষ নিয়ে শাহবাগে আপনার মিছিল করার, বক্তব্য দেওয়ার একটা খোরাক থাকতে হবে। ওই খোরাকের মাধ্যমে আপনি জনতার কাছে বিদ্বেষ তৈরি করবেন এবং জনতাকে ডিভাইড করবেন, এবং ডিভাইড করে আপনার ওই কথাগুলো যারা খাবে তারা হচ্ছে আপনার সমর্থক গোষ্ঠী, এবং ওই সমর্থক গোষ্ঠী থেকে আস্তে আস্তে আরও বৃদ্ধি হতে হতে একটা বিশাল একটা সম্প্রদায় তৈরি হবে। ওই সম্প্রদায় নিয়ে আমার রাজনীতি, এটা একটা ফিলোসফিক্যাল দিক। সুতরাং আপনি এই জিনিসটা সোরাহা চান না, তো তা আপনি সোরাহা না চাইলে তো হুদাই মাপ চাওয়ার কথা এবং আর মানে তাদেরকে ক্ষমা করে দেওয়ার কথা, এটা তো নিতান্ত একটা র্যাটরিক, হ্যাঁ। সুতরাং জামাত যতদিন রাজাকার থাকবে, আলবদর থাকবে, আর শামস থাকবে, ততদিন হচ্ছে এদের জন্য অনেক ভালো হয়,
ঠিক আছে? সুতরাং এইগুলো হচ্ছে রাজনীতির একটা ব্যাপার স্যাপার। আর আপনি বিএনপি বিএনপি এই আগস্টের পর 5 আগস্টের পর তাদের যেই জাতীয়তাবাদী যে বয়ান ছিল, বাংলাদেশের যে জাতীয়তাবাদী, এই জিনিসটা না কেন জানি তারা লিটারেচারগত সাহিত্যগতভাবে মানুষের মনস্তত্ত্বে ঢুকাইতে পারে নাই। তো ফলে আপনার এই আওয়ামী লীগ ছিল 71-এর ফার্স্ট ডিভিশন খেলোয়াড়, আর বিএনপি হচ্ছে সেকেন্ড ডিভিশনের খেলোয়াড়। অথচ ফার্স্ট ডিভিশনের সেই খেলোয়াড় দিল্লিতে উৎখাত হয়ে সরে দাঁড়াইছে। তা আমি চিন্তা করতেছি সেকেন্ড ডিভিশন খেলোয়াড়ের কি হইতে পারে, তারা কেন মুক্তিযুদ্ধের বয়ানকে আঁকড়ে ধরে আবার রাজনীতি করছে। ঠিক আছে, আমি আমার বইয়ে লিখেছি একটা কথা যে আগামীর রাজনীতি হবে ভারতের আগ্রাসন বিরোধী রাজনীতি। ঠিক আছে, এই জিনিসটাকে যারা ক্যাশ করতে পারবে এদের বয়ান দাঁড়ায় যাবে এবং মানুষ জনতা কিন্তু তাদের মুখী হবে। হ্যাঁ, কিন্তু বিএনপি মনে করছে আমরা যদি তড়িৎ ক্ষমতায় যেতে চাই তাহলে আওয়ামী লীগ এই ভারতের বিরুদ্ধে খুব একটা কিছু বলা যাবে না। ঠিক আছে, আপনাকে বলে ফেলি, তারেক রহমান আসছেন। আমি তারেক রহমানকে অত্যন্ত পছন্দ করি একদম ছোটোবেলা থেকে, এবং বিশেষ করে শহীদ জিয়াউর রহমানের প্রতিচ্ছবি তিনি, আমি মনে করি। আমি তারেক রহমান সাহেবকে বলবো যে আপনি ভারত থেকে এই ব্রিটেন থেকে বাংলাদেশে আসছেন, আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে আসেন, মুখ্যমন্ত্রী হতে না। আপনি গত 19 তারিখ একটা আনন্দবাজারে একটা কলাম বা একটা রিপোর্ট আমরা পেয়েছি। ওই রিপোর্টে উল্লেখ করা হচ্ছে যে মানে ইংল্যান্ড থেকে বাংলাদেশের তারেক রহমান মোদির সাথে চুক্তিবদ্ধ হয়ে ফিরছেন। ঠিক আছে, এবং তারা ক্ষমতায় যেতে, অর্থাৎ বিএনপি ক্ষমতায় আসতে মোদির সাথে একটা বোঝাপড়া হয়ে গেছে, এই জন্যে আসতেছেন। আপনি গত কিছুদিন আগেও 10-15 দিন আগেও তিনি কিন্তু বলেছেন যে যাওয়ার ব্যাপারটা খুব একটা সহজ না, এটা একটু আরও পরবর্তী পরবর্তী বিষয়, এটা অনেক সময়ের ব্যাপার আছে। কিন্তু উনি নিজে বলেছেন এটা তার একক সিদ্ধান্তের বিষয় না, এটা বলেছেন। কিন্তু কি এমন হলো, কি এমন মেকানিজম হয়ে গেল, আপনি 2 দিন পরে চেঞ্জ হয়ে গেলেন, আপনার মত পরিবর্তন করলেন? এই জায়গায় আনন্দবাজার তথ্য দিচ্ছে যে দিল্লির সাথে এক ধরনের বোঝাপড়া হয়েছে বলে তিনি নিতে পারছেন। হ্যাঁ, তো আপনাকে যদি আমি এই আনন্দবাজার রিপোর্টের কিছু ইন্টারেস্টিং কিছু কোড যদি আপনাকে পড়ে শোনাই। আনন্দবাজার রিপোর্ট করছে যে এটা কিন্তু ভারতীয় যে বাংলা ভাষার এক বিখ্যাত একটা পত্রিকা, এবং এটা মনে করা হয় যে আনন্দবাজার যা কিছু বলে এটাই হচ্ছে আপনার ভারতীয় নীতি পলিসি। হ্যাঁ, এটা এরকম মনে করা হয়, বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে, যেহেতু এটা বাংলা ভাষার একটা পত্রিকা। আনন্দবাজার বলছে তারেক রহমান মোদির সাথে বোঝাপড়া করেই তারপরে বাংলাদেশে আসতেছে। হ্যাঁ, এই পুরো রিপোর্টের মধ্যে যে লেখাগুলো আছে তার মধ্য থেকে আমি গুরুত্বপূর্ণ কয়েকটা লাইন শোনাই। সেটা হচ্ছে, নাম্বার 1, মুক্তিযুদ্ধ ভারতকে পুঁজি করে তারেক আসছেন। আচ্ছা, মুক্তিযুদ্ধ এবং ভারতকে পুঁজি করে হ্যাঁ, আচ্ছা, পুঁজি করে তারেক রহমান বাংলাদেশে আসছেন। কি বিএনপিকে কি ধ্বংস করবার জন্য এই ধরনের রিপোর্ট করা হয়েছে, নাকি সত্যিকার অর্থে এই ধরনের বোঝাপড়া হয়েছে? আমি আপাতত বিএনপি এই রিপোর্টের জন্য কোনো রকমের প্রতিবাদ জানাইছে ভারতের বিরুদ্ধে বা আনন্দবাজার কর্তৃপক্ষের বিরুদ্ধে আমার জানা নাই, আমার চোখে পড়ে নাই। ঠিক আছে, আমরা বিশ্বাস করতে চাই না তারেক রহমান এই ধরনের বোঝাপড়ার মাধ্যমে, মোদির সাথে বোঝাপড়ার মাধ্যমে বাংলাদেশে আসতেছেন। কারণ তার বাবা ছিলেন বাংলাদেশে ভারতীয় আগ্রাসন বিরোধী একজন সিপাহসালার। হ্যাঁ, তিনি আমাদের 1000 বছর বেঁচে থাকবেন আমাদের হৃদয়ে। ঠিক আছে, তারপরে আসি, এরপরে আরেকটা লাইন দেখুন, নয়াদিল্লির সমর্থন নিশ্চিত করেই দেশে ফিরছেন তারেক। আচ্ছা, কি বম্বিং! হ্যাঁ, এটা তো আমরা প্রত্যাশা করি না বিএনপির কাছে, বিশেষ করে তারেক রহমানের কাছে, কারণ ওনার রক্তধারার মধ্যে প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান। আচ্ছা, পরবর্তী লাইন, বিএনপি ক্ষমতায় এলে
ভারত বাংলাদেশের চুক্তিগুলোতে কোনো প্রভাব পড়বে না, অর্থাৎ হাসিনার সাথে যে গোপন চুক্তি হয়েছে এগুলোতেও প্রভাব পড়বে না, তার মানে তাই তো বোঝা যায়। হ্যাঁ, এগুলো কি বলছে? মানে আনন্দবাজার আমাদেরকে রীতিমতো অবাক করছে। যেই সমস্ত মানে রাষ্ট্রবিরোধী যে ন্যারেটিভগুলো ছিল, যেই সন্দেহ সংশয়গুলো ছিল, এগুলোর বিরুদ্ধেই তো আমাদের 24-এর এত বড় একটা আন্দোলন হলো, বিপ্লব হলো। হাজার হাজার ছেলেরা পাখির মতো গুলির শিকার হয়ে তারা রক্ত দিয়েছে। তাহলে এগুলো কি শুনছি আমরা? আচ্ছা, এরপরে আসি, বাংলাদেশের মাটিকে কোনোভাবে ভারত বিরোধী কাজে ব্যবহার করতে দেওয়া হবে না, এই মর্মে প্রতিশ্রুতি পাওয়া গিয়েছে তারেকের কাছ থেকে। অর্থাৎ তার মানে এই জিনিসটা প্রমাণ করে আপনি ভারতের বিরুদ্ধে, ভারতের আগ্রাসনের বিরুদ্ধে, শব্দটা কিন্তু ভারতের আগ্রাসনের বিরুদ্ধে, আমরা বলতে চাই যে ভারতের জনতার সাথে আমাদের কোনো শত্রুতা নেই, ভারতের মাটির সাথে শত্রুতা নেই, ভারতের সরকারের পলিসির সাথে আমাদের বোঝাপড়া, সরকারের পলিসির সাথে আমাদের কনফ্লিক্ট, এবং তারা যে আমাদেরকে দাস বানিয়ে রাখতে চাই এটার সাথে আমরা দ্বিমত করি। ঠিক আছে? তো এই যে এই শেষ যে কথাটা আমি বলেছি, এটা দ্বারা বোঝা যায় যে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে হাসিনার আমলে যে কথাগুলো বলার কারণে আয়নাগরে যেতে হয়েছে, গুম হতে হয়েছে, খুন হতে হয়েছে, তার মানে কি সেই জিনিসগুলো বিএনপির মাধ্যমে ফিরে আসবে? আমরা বিশ্বাস করতে চাই না। আমরা কোনো রকমের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি রক্ত ঝরিয়েছেন ভারতীয় আগ্রাসনকে ঠেকিয়ে দেওয়ার জন্যে, সেই রক্তে গড়া সংগঠন বা দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাধ্যমে এগুলো হবে আমরা বিশ্বাস করতে চাই না। কিন্তু আপনারা দিল্লির মুখ চেপে ধরেন, কি বলতে চাচ্ছে তারা? হ্যাঁ, বিএনপিকে বলবো যে এই রিপোর্টটা যে মিথ্যা ছিল, আপনাদের বিরুদ্ধে প্রপাগান্ডা ছিল, আপনারা সেটা প্রতিবাদ করেন, ব্যাখ্যা করেন, এটা ব্যাখ্যা দেন, জাতিকে জানান কি বলতে চাইছে এগুলা। ঠিক আছে? তো অর্থাৎ ভারতের মাটিকে ব্যবহার করতে দিবে না, ভারতের আগ্রাসন বিরোধী কোনো কথাবার্তা, তার মানে আপনি মত প্রকাশ আর করতে পারবেন না আওয়ামী লীগের মতো, এটা তো তাই বলছে। হ্যাঁ, তারপরে আসি, ঢাকাকে পাশে পেতে নয়াদিল্লিরও দরকার বিএনপিকে, কারণ কর্মকাণ্ড নিষিদ্ধ হওয়ায় ভোটে লড়তে পারছে না আওয়ামী লীগ। আনন্দবাজারের পত্রিকার প্রতিবেদন দেখেন। অর্থাৎ আওয়ামী লীগের অল্টারনেটিভ হিসেবে বিএনপিকে বাছাই করে নিচ্ছে, যেহেতু আওয়ামী লীগের কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ, সুতরাং বিএনপিকে আমাদের দরকার, আনন্দবাজার বলছে। এটা যদি ভারতের সাথে তাদের বোঝাপড়ার ভিত্তিতে এই রিপোর্ট করে থাকে, তাহলে সেটি আমাদের বাংলাদেশিদের জন্য দুঃখজনক, নিঃসন্দেহে। এটা অবশ্যই দুঃখজনক। এটা যদি বাস্তব ভিত্তি থাকে, এটা যদি সত্যই বলে থাকে, তাহলে তো বিএনপি আরও তাড়াতাড়ি ডেস্ট্রয় হয়ে যাবে বাংলাদেশ থেকে। ঠিক আছে? এবং সাধারণ ছাত্র জনতাই তখন তাদেরকে প্রত্যাখ্যান করবে। হ্যাঁ, আমি আপনাকে আমাদের আলাপ শুরু হওয়ার প্রথম দিকেই বলেছি, আমার আম্মা ধানের শীষে ভোট দিয়েছে। আমার পরিবারের অনেককেই চিনি যারা হচ্ছে বিএনপিকে পছন্দ করে। আমি পার্সোনালি বিএনপিকে পছন্দ করি। ঠিক আছে, আমার রাজনৈতিক চিন্তাধারা হয়তো ভিন্ন, কিন্তু নানা কারণে আমি বিএনপিকে অত্যন্ত ভালোবাসি, পছন্দ করি, এবং বাংলাদেশের মাটি সার্বভৌমত্বের জন্য বিএনপিকে এখনও দরকার আছে। কিন্তু ভারতের যেই মুখপাত্র এই আপনার আনন্দবাজার এই রিপোর্টটা যে করলো, তাহলে বিএনপি এটার ব্যাখ্যা কেন দিচ্ছে না? ঠিক আছে, একে ব্যাখ্যা দিয়ে পরিষ্কার করুক, নাইলে তো বিএনপিকে মানে সেই রক্তের সাগরের মধ্য দিয়ে হাঁটতে হবে আরেকবার। ফায়েজ ভাই, আমরা চমৎকার করে আপনি সমসাময়িক ব্যাপারগুলো নিয়ে ব্যাখ্যা করছেন। আমরা একটু শেষ করতে চাই আমাদের আজকের প্রোগ্রামটা। সর্বশেষ আমি আপনার আরেকটা বই, যেটি আপনি একটা আয়াত কোট করেছিলেন, মিনাজ জুলুমাতি ইলা নূর, এবং সেই আয়াতের রিফ্লেকশন হয়তো আপনার সেই বইটাতে উঠে এসছে, রেফ্লেশিয়া থেকে ক্যামেলিয়া। সেই বইটা নিয়ে আপনার মন্তব্য বা অভিব্যক্তি জানার মধ্য দিয়ে আমরা প্রোগ্রামটা শেষ করতে চাই। আচ্ছা, রেফ্লেশিয়া থেকে ক্যামেলিয়া, এটা আমার একটা বিশাল জার্নি এবং আমার চিন্তা দর্শনের এক নতুন হাকিকত। বিশেষ করে আপনার এই চিন্তাটা আমার মাথায় আসে যে হেলাল হাফিজ আমাদের বাংলা সাহিত্যের অন্যতম একজন শক্তিমান কবি ছিলেন, কিছুদিন আগে প্রয়াত হয়েছেন।
তো ওনার একটা বই আছে, বেদনাকে বলেছি কেদনা। হ্যাঁ, তো ওই কবিতার বইটা খুব ছোট ছোট কবিতা, 1 লাইনের একটা কবিতা, 2 লাইনের কবিতা, ছোট একটা লাইনের মধ্যে শেষ করে দিয়েছে। এটা যখন পড়েছি আমি বললাম যে চমৎকার, তো এইটা নিয়ে তো কোরআন থেকে কাজ করতে পারি। তখন আমি তাফসির পড়া শুরু করলাম, বিভিন্ন তাফসিরে মারিফুল কোরআন, তারপরে আপনার সাফওয়াতুত তাফাসির, তারপরে এই জালালাইন, তাফহিমুল কোরআন, এগুলোকে পড়ে আমি বিশেষ করে কোরআনের সমস্ত সূরাগুলোকে নিয়ে আমার একটা আইডিয়া আসলো যে তাফসির তো হয় সাধারণত অনেক বৃহৎ, মানে আপনি ব্যাখ্যা করতে করতে বড় করবেন আয়াতের, তাই না? ছোট কোনো তাফসির করা যায় কি না, তার উল্টা, অর্থাৎ বড় করব না, ছোট করব, ঠিক আছে? এ ব্যাপারে আপনার হাদিসের মধ্যে বিশেষ করে অনেক ব্যাপার স্যাপার আছে। যেমন হচ্ছে রাসূল ইসলামের সময় একটা ঘটনা এরকম পাওয়া যায় যে তিনি একদিন সূরা নসরের মানে নাজিল হওয়ার পর ওইটার তাফসির জানতে চাইলেন সাহাবায়ে কেরামের কাছে, যে মজলিসে তিনি প্রশ্ন করলেন যে এই সূরাটা আমার উপর নাজিল হলো, এটা তোমরা কারা এর মানে সত্যিকার তাৎপর্যটা তুলে ধরতে পারবা? হযরত আবু বকর সিদ্দিক হাত উঠাইলেন যে আমি পারবো। বলছে তুমি তাহলে বলো। উনি বললেন, রাসূল ইসলাম তাফসির শুনলেন, মনোপুত খুব একটা বেশি হয় নাই। বলতেছে ভালোই বলছো, তো ঠিক আছে বসো। এভাবে একাধারে সমস্ত অনেকগুলো সাহাবী ওই তাফসিরটা পেশ করলেন। মাঝখান থেকে মানে ছোট্ট একটা মানুষ হাত উঠাইলেন যে আমি বলবো। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি তো অনেক ছোট মানুষ। তো বলছে হ্যাঁ আমি পারবো। তো উনি বলছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এতগুলা সাহাবী তারা বিশাল ব্যাখ্যা দিলেন, আমি মৌলিকভাবে উনি ব্যাখ্যা শুনতে চান নাই, উনি চাইছে খুব ক্ষুদ্রভাবে এর তাৎপর্যটা তুলে ধরবে, খুব ক্ষুদ্র শব্দে। তো উনি ছিলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই যে ছোট্ট, তিনি রাইসুল মুফাসসিরিন। তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ইয়া রাসূলুল্লাহ আমি পারবো। বলছে ঠিক আছে তাহলে বলো। বলছে আপনার মৃত্যু, শুধু একটা শব্দ, মৃত্যু। ঠিক আছে? ওই তাফসিরে আসছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্ভবত এর 6 মাস কি 1 বছরের মধ্যে ওফাত করেন। হ্যাঁ, অর্থাৎ তাফসির যে ছোট করে করা যায়, মানে ব্যাখ্যা না, ছোট, বিপরীত, এই জিনিসটা আইডিয়াটা আমার ওখান থেকে গেইন করলাম আমি, যে তাইলে দেখি পারা যায় কিনা। তখন আমি এটাকে কাব্য আকারে, অর্থাৎ কোরআনের যে রসকসগুলো ওগুলোকে নিয়ে এসে ছোট কয়েকটা লাইনের মধ্যে ঢুকাই দেওয়ার চেষ্টা করতেছি, পারা যায় কিনা দেখি। দেখলাম পারা যাচ্ছে। হ্যাঁ, তারপরে ওই ফিলোসফিক্যাল পোয়েট্রি, মানে কোরআনের দর্শনের কাব্য, এটার নাম দিয়েছে কোরআনের দার্শনিক কাব্য। এটা নিয়ে কাজ শুরু করলাম, নাম দিলাম রেফ্লেশিয়া থেকে ক্যামেলিয়া। এই নামটার পেছনে একটা চিন্তা হচ্ছে এরকম যে মিনাজ জুলুমাত ইলান নূর, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাত ইলান নূর, এই যে আয়াত, ওসে আলো থেকে অন্ধকারে। তো এই যে চিন্তাটা, তখন আমি ভাবলাম এটাকে মেটাফরিক্যাল কীভাবে করা যায়। মিনাজ জুলুমাত ইলান নূর, মিনাজ জুলুমাত ইলান নূর, এটা পুরা কোরআনকেই ধারণ করে এই কথাটাই। আপনি দেখেন কোরআনের নাজিলের পুরা উদ্দেশ্যটাই এটা, মিনাজ জুলুমাত। তা আমি এটাকে মেটাফরিক্যাল করলাম যে রেফ্লেশিয়া থেকে ক্যামেলিয়া। কীভাবে? রেফ্লেশিয়া একটা ফুল, ক্যামেলিয়া একটা ফুল, ঠিক আছে? রেফ্লেশিয়া হচ্ছে এমন ফুল যার গুণ হলো সে সর্ববৃহৎ, ফুলের মধ্যে সবচেয়ে বড়, প্রায় 10-15 কেজি 20 কেজি পর্যন্ত একটা ফুল হইতে পারে, এরকম ওজনের। আচ্ছা, সে অনেক সুন্দর এবং সে প্রচণ্ড রকমের দুর্গন্ধময়ী। এবং বিশেষ করে আপনি রেফ্লেশিয়ানিকে নিয়ে যখন পড়াশোনা করবেন তখন দেখবেন এর দুর্গন্ধ হচ্ছে মৃত মানুষের লাশের মতো, লাশের যে পচে গেলে যে দুর্গন্ধ হয়, সেম অবস্থা একদম। হ্যাঁ, তারপরে সে হচ্ছে অত্যন্ত ক্ষণজীবী। আচ্ছা, তাহলে এবার মেটাফরিক্যালি আপনি মিলান, মিনা জুলুমাতি ইলান নূর। জুলুমাত কি? জুলুমাত মানে হচ্ছে কুফফার, জুলুমাত মানে হচ্ছে তাগুত, যত বাতিল আছে সব কিছু হচ্ছে জুলুমাতের অন্তর্ভুক্ত। তারা কীরকম? তারা সংখ্যায় অনেক,
অনেক বড়, চাকচিক, এই রেফলেশি অনেক সুন্দর। কুফার বা জুলুমাত হচ্ছে অনেক চাকচিক্যময়ী কিন্তু দুর্গন্ধময়ী, কিন্তু ক্ষণস্থায়ী। খুব বেশি চাকচিক্যের মধ্যে থাকে কিন্তু ক্ষণস্থায়ী। এটা হচ্ছে রেফলেশিয়া, জুলুমাত। আর ইলান নূর, ইসলাম বা এটাকে আমি দিয়েছি যে ক্যামেলিয়ার সাথে। ক্যামেলিয়া হচ্ছে অত্যন্ত সুন্দর, ছোট এবং দীর্ঘজীবী। চিরস্থায়ী তার ফুল হয় না, দীর্ঘজীবী। ইসলাম তো চিরস্থায়ী। তো এটাকে আমি মেটাফরিক্যালি নিয়ে আসছি। তো এই জিনিসটা, এই জার্নিটা, প্রায় কাজটা শুরু হলো। এইবারে সামনে একটা, এটার দ্বিতীয় পার্ট বের হবে এইবারের বইমেলায়। এটার নামটা আল্লাহ দেখার 57 জোড়া চোখ, এরকম একটা ভাবনা চিন্তা আসলো আর কি। আচ্ছা আচ্ছা, চমৎকার কাজ করছেন আপনি। একই সাথে যেমন সমসাময়িক বিষয় নিয়েও লেখালেখি করা বা চিন্তা দর্শন আপনার বক্তব্যে যেমনটি ফুটে উঠলো, এবং একই সাথে আপনি কোরআন নিয়ে আপনার যে গবেষণা, এটি নিঃসন্দেহে আপনার ব্যক্তিত্বের, চমৎকার ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ। এবং আমি মনে করি যে তারুণ্যের প্রতি আপনার যে দায়বদ্ধতা, হ্যাঁ, সেই জায়গা থেকে আপনি কাজগুলো করছেন। আপনার কাজগুলোর ধারাবাহিকতা অব্যাহত থাকুক সেই কামনা করছি, এবং আপনার সুস্বাস্থ্য কামনা করে আমরা আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ, শুক্রিয়া। সুপ্রিয় দর্শক, আপনারা এতক্ষণ উপভোগ করছিলেন জনাব ফায়াজ শাহেদ, যিনি মানুষ মূলত শিবির নামক গ্রন্থ লিখে দেশব্যাপী ব্যাপক পরিচিতি অর্জন করেছেন, এবং একই সাথে তিনি বাংলাদেশের রাজনীতির সাথেও নিজেকে জড়িত রেখেছেন। আমরা এতক্ষণ যে গল্পগুলো করলাম, আশা করছি আমাদের গল্পগুলো আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করার মধ্য দিয়ে অন্যকে দেখার সুযোগ করবেন, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।